আমি ভয় পাই, একটু রহম করুন। দৃষ্টি থেমে থাকেনি, দিক থেকে খানিক এগিয়ে এসে বজ্রভঙ্গিমায় দাঁড়ালো। এখানে করছেনটা কি আপনি? এত রাতে চোরের মতো মেয়ে মানুষের ঘরে ঢুকে পড়েছেন। ডাকবো সবাইকে? সাইফের মুখের রেখার কুটিল এক দৃঢ়তা ফুটে উঠল এবার। সে উঠে দাঁড়িয়ে জবাব ছুড়ে দিল ধাতব গলায়। আপনি আমার বউ, ভুলে যাচ্ছেন নাকি? নিজের বউয়ের কাছে আসবো, তাতে কার কি? কে কি করবে শুনে? দৃষ্টি চোখ কুঁচকে বলে উঠল। কেন এসেছেন শুনি? গলার চাদরটা হালকা উঁচিয়ে একরাশ আবেগে সাইফ মৃদুস্বরে বলল। আমার বউকে দেখতে। আপনার সাহসটা প্রয়োজনের সীমানা ছাড়িয়ে যাচ্ছে ইস্তিয়াত ভাই। সাইফের কপালের ভাঁজ গাঢ় হয়ে উঠল। জামাইকে ভাই বলে কে ডাকে? কণ্ঠে লুকানো অভিমান মিশিয়ে গাঢ় স্বরে বলল। আমি আপনার ভাই নই। তো কি? জামাই বলতে পারেন না? এক মুহূর্ত থেমে রইল দৃষ্টি। লোকটার দুঃসাহস নিহাতি সীমা ছাড়াচ্ছে। সে সামান্য এগিয়ে এলো সাইফের কাছটায়। সেই অদ্ভুত নৈশব্দের ভারে সিঁঠিয়ে উঠে অজান্তেই এক কদম পেছালো সাইফ। গলায় শুষ্কতা, বুকের ভেতরে হঠাৎ ঢেলে ওঠা এক অচেনা গুঞ্জন। শেখ সাহেব, আপনার মস্তিষ্কে একটা স্নায়ু বিচ্যুতি ঘটেছে, অর্থাৎ আপনার মাথায় একটা তার ছিঁড়ে গেছে। এটা জানেন তো? হ্যাঁ জানি। নিস্তরঙ্গস্বর, নিঃসংকোচ স্বীকারোক্তি। সাইফের উত্তর শুনে চোখে বিস্ময়ের ঝিলিক উঠল দৃষ্টির। ভাষাহীন হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। শেষমেশ ঠোঁট দুটো শক্ত করে বলেই ফেলল। এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে। এই রকম দুঃসাহস আর একটাও করবেন না। সাইফ কিছুটা এগিয়ে এসে কাতর মিনতির স্বরে ফিসফিস করল। আপনাকে একটু দেখি দৃষ্টি, শুধু একটু, এরপর চলে যাব সত্যি। দৃষ্টির ভেতর হঠাৎ করে অজানা একটা টানাপোড়েন শুরু হলো। হৃদয়ের অতল গহ্বরে এক গোপন কাঁপন, এক অদৃশ্য মোচড়। কৃষ্ণ পল্লব চাহনি আটকে রইল সাইফের চোখের গভীরে। মনটা ফিসফিস করে বলে উঠল, এমন করবেন না শেখ সাহেব, আমি দুর্বল হয়ে পড়ি। তবু ঠোঁট অবিচল রইল, কোনো শব্দ উচ্চারিত হলো না। নিজেকে টেনে তুললে নিল এক কঠিন আবরণে। সাইফ বুঝে ফেলেছিল সেই অপ্রকাশ্য ভাষাও। হালকা এক রহস্যময় হাসি ফুটল ঠোঁটে। সে এক পা দুই পা করে এগিয়ে এলো, দৃষ্টির একেবারে সামনে এসে দাঁড়ালো। দৃষ্টি স্থবির, অনড়, নড়ল না একটু। এখন তাদের মাঝে শুধু এক নিঃশ্বাসের ব্যবধান। চোখে চোখ রেখে সময়টাকে থমকে দিয়ে সাইফ ধীরে স্পষ্ট উচ্চারণে বলল। আপনাকে একটুখানি ছুঁয়ে দেখি দৃষ্টি। কোনো শব্দ উচ্চারিত হলো না দৃষ্টির ঠোঁট থেকে। তবু সেই নীরবতায় অস্বীকৃতি ছিল না, চোখে ছিল এক অদ্ভুত সম্মতি, এক অনুচ্চারিত আহ্বান। সাইফ দুহাত তুলে রাখল দৃষ্টির গালে। তার আঙ্গুলের ছোঁয়া পেতেই বিদ্যুৎ পৃষ্ঠ শরীরের মতো কেঁপে উঠল দৃষ্টি। হঠাৎ কোনো পুরনো ব্যথা ছুঁয়ে গেল মমতায়। সাইফ কণ্ঠে বিস্ময় মেশানো যন্ত্রণার রেখা টেনে বলল। আর কতদিন এভাবে নিজেকে কষ্ট দেবেন? আপনার কি ধারণা আপনি আমার কাছে এলে আমি বেদনা হতে হব, কষ্ট পাবো? নীরব নির্বাক দৃষ্টি, তার স্তব্ধতায় হাজার প্রশ্নের জবাব। সাইফ আবারও বলল। আর কতটা করলে আপনি বুঝবেন? আপনি আমার একমাত্র শান্তি, আপনার অস্তিত্বই তো আমার প্রাপ্তির শেষ প্রান্ত। কি করলে আপনি সত্যিই জানবেন আপনি আমার কাছে থাকলেই আমি দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ হয়ে উঠব? বলুন, আমি তাই করব। নিজেকে নিঃশেষ করেও যদি আপনার ভুল ধারণাকে ভুল প্রমাণ করতে হয়, তবু আমি তাই করব। আমি তো আপনার সঙ্গে নিজেকে সুখী মনে করি না। আর না, আমি আপনাকে ভালোবাসি। যাকে ভালোবাসি না তার সাথে কেমন করে বাঁচবো? শব্দগুলো টলমল করে বেরিয়ে এলো দৃষ্টির ঠোঁট ছুঁয়ে। কণ্ঠে নৈশারাজ্যের কম্পন, অথচ চোখে স্পষ্ট দ্বিধার কুয়াশা। সাইফ হেসে উঠল। চাপা দাড়ির ফাঁকে তার খয়েরি ঠোঁট দুটো আলতোভাবে প্রসারিত হলো, আর সেই হাসির আড়ালে উকি দিল মসৃণ শুভ্র দাঁতের দীপ্তি। এক ধ্বংসাত্মক মুগ্ধতায় আটকে গেল দৃষ্টি। কয়েক নিঃশ্বাস ধরে অপলক তাকিয়ে রইল। এই মানুষটিকে অসম্ভব সুন্দর লাগে তার কাছে, অসহনীয় রকম আকর্ষণীয়। সাইফ কি সত্যি এমন সুদর্শন আর আকর্ষণীয়, নাকি কেবল তারই চোখে, কেবল তারই দৃষ্টিতে এই লোক এক রহস্যময় সৌন্দর্যের পরাকাষ্ঠ? সাইফ চোখ সরালো না, সেই হাসির রেখা নিয়েই পড়ল। আর কতদিন এভাবে নিজের মনকে সান্ত্বনা দিয়ে যাবেন দৃষ্টি? কি ভাবেন আমি বুঝি না আপনাকে? আমার চোখের সামনে একটু একটু করে বড় হয়েছেন আপনি। আপনার পায়ের নখ থেকে মাথার এক একটা চুল পর্যন্ত আমার চেনা। আর আপনি আপনি আমার মুখোমুখি দাঁড়িয়ে কথাগুলো বলছেন। আপনি কি সত্যিই ভাবছেন আমি এতটাই অচেনা যে আপনার প্রতিটা অস্বীকারের ভেতরে লুকানো স্বীকারোক্তি আমি টের পাই না? আপনি ভুল ভাবছেন। আমি কষ্টে ভেঙে পড়বো বলেই আপনি দূরে সরে থাকেন।
এটাই কি আমার প্রতি আপনার ভালোবাসা নয় দৃষ্টি? কথাগুলো ধীরে গলে পড়ল সাইফের ঠোঁট থেকে। মুখোমুখি দাঁড়িয়ে থাকা দৃষ্টির চোখে চোখ রেখে একটা দীর্ঘ নিঃশ্বাসের মতো ঢোক গিলে ফেলল দৃষ্টি। না না, কিছু নয়। কোনো টান, কোনো টুকরো অনুভব নেই তার ভেতরে। একা একা সে ভালো আছে। অন্তত নিজেকেই সে এমন বুঝিয়ে এসেছে এতদিন। আপনার প্রতি আমার কোনো ভালোবাসাই নেই, কারোর প্রতি নেই। আমি একাই যথেষ্ট। আমার জীবনে আমি একাই বাঁচতে চাই, চিরকাল একাই থাকবো। এক একটা শব্দ নিজের বুকেই গেঁথে নিচ্ছিল সে। সাইফ কিছু বলল না। চোখে এক বিন্দু ওলট পালট না এনেই নীরব আর একটু এগিয়ে এলো। তার ঠোঁট গিয়ে থামলো দৃষ্টির নাকের ডগায়। একটা আলতো চুমু খেলো সেথায়, এরপর আরেকটা, একটার পর একটা। চোখের পাতায়, কপালে, গালের রেখায় মুহূর্তেই দৃষ্টির মুখভাব স্নিগ্ধ প্রেমের পবিত্র জলছবিতে পরিণত হলো। স্থির হয়ে গেল দৃষ্টি। তার সমস্ত শরীর নিথর, নিস্পন্দন। অদ্ভুত এক আবেশে চোখ বুজে ফেলল সে। অশ্রুর দুটি কণা রুদ্ধ কণ্ঠের ভাষা হয়ে গড়িয়ে পড়ল গাল বেয়ে। কিন্তু তা নিচে পড়ার আগে সেগুলো স্নেহ ভরে ঠোঁটে চেপে শুষে নিল সাইফ। তারপর দৃষ্টির অনিশ্চিত হাত সাইফের পাঞ্জাবির কোনা মুঠোবন্দি করে ধরল। সে জানে না সে কি করবে, কি চায়, কোথায় দাঁড়িয়ে আছে। সাইফ ধীরে মাথা সরিয়ে নিয়ে নিজের হাত দুটো তুলে আনলো। আঙ্গুলের ফাঁক দিয়ে আলতো করে সরিয়ে নিল দৃষ্টির কপালের ওপর এসে পড়া চুলগুলো। তারপর সযত্নে কানের পাশে গুজে দিল। আমি আপনাকে জোর করবো না দৃষ্টি। আপনার জন্য জনমভর অপেক্ষা করতে পারি আমি। শুধু আমাকে পাশে থাকতে দিন। এই যে আপনি একা একাই সমস্ত যন্ত্রণা গেলেন, বুকের ভেতর পড়ান, একা একাই সব কষ্ট উপভোগ করেন, এতে আমার দারুণ হিংসা হয় জানেন। এই দৃশ্য, এই নীরবতা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আপনার কষ্টের ভাগ আমিও চাই, তবে বিনামূল্যে নয়। তার বদলে আমার সমস্ত সুখ, নিঃশেষ আনন্দ আপনার পায়ের কাছে অর্পণ করতে চাই। দৃষ্টি মাথা তুলে তাকালো, কণ্ঠে একটা বিদ্রুতাত্মক ঝলক। কে বললো আপনাকে যে আমি কষ্ট পাই? এই জগতের যাবতীয় সুখের মালিক আমি। আমার আর কিসের কষ্ট বলুন তো? সাইফ একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল। এতে জড়িয়ে ধরে আপনাকে। আবারও থমকে গেল দৃষ্টি। আজ কি হয়ে গেছে লোকটার? সাইফ তো এমন নয়, কখনোই এমন নয়। তবুও না বলতে পারছে না দৃষ্টি। মস্তিষ্ক থেকে 100 বার বলছে ঠেলে দাও, সরিয়ে দাও, কিন্তু হৃদয় তার একবারও সে আদেশ মানল না। বারবার একটা প্রশ্ন এসে গুঁতো দিতে লাগলো। স্ত্রী হয়ে এইটুকুনো আবদারও কি সে পূরণে অক্ষম? দৃষ্টি চোখ বন্ধ করে নিল, আর সেই চুপচাপ সম্মতির ভাষা বুঝেই সাইফ দুহাতে আগলে নিল তাকে। বুকে জড়িয়ে নিল তার প্রিয়তমাকে। সেই বুকের গভীরে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠল দৃষ্টি। নতমুখী কান্নায় ভিজে গেল সাইফের বুকের কাছের পাঞ্জাবিটুকু। আশ্চর্য, দৃষ্টি ভাবতেই পারছে না সে আবার কবে থেকে এতটা ভঙ্গুর আর দুর্বল হয়ে উঠেছে। সাইফের চোখেও বোধহয় দুফোঁটা অশ্রু ঠিকরে পড়েছিল, তবে সাইফ তা মেনে নিল না। পুরুষ তো কাঁদে না, অন্তত সমাজের চোখে কাঁদা তাদের সাজে না। কয়েক মুহূর্ত নিঃশ্বাস থামা সেই নীরবতায় দাঁড়িয়ে থাকলো দুজন। দৃষ্টি সাইফের বুকের গভীরে মুখ লুকিয়ে রেখেই ছিল, কিন্তু হঠাৎ মনে পড়ল নিজের সযত্নে গড়ে তোলা প্রাচীর। মাথা তুলল সে, দু চোখ জলে টলমল, তবু গম্ভীর। সাইফের বুকে এক হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। পেছনে এক ধাপ গিয়ে দাঁড়ালো সে, তারপর হাত দিয়ে তাড়াতাড়ি চোখ মুখ মুছে ফেললো, যেন কান্না বলে কিছু কখনো ছিলই না। তারপর সে অচেনা কাঁপা কাঁপা কণ্ঠের বদলে চেনা কঠোর স্বর ছুড়ে দিল সাইফের দিকে। এখন বের হন এখান থেকে। এটা সবাইকে ডেকে এনে না এমন ধুলাই দিব, আমিও স্মৃতি থেকে মুছে যাব আপনার। সাইফ হালকা হেসে বলল। গিরগিটিরও এত রং বাটানোর ক্ষমতা নেই যে আপনার আছে। এক্সকিউজ মি, আমি গিরগিটি? 1 মিনিট দাঁড়ান শেখ সাহেব, এখন আপনাকে আমার আসল রং দেখাই। চোখ দুটো চকচক করে উঠল দৃষ্টির। পাশের দরজার কোল ঘেঁষে রাখা মোটা লাঠিটা হঠাৎ চোখে পড়তেই সে হুড়মুড়িয়ে গিয়ে সেটা তুলে নিল হাতে। মুহূর্তেই সেই কোমল মুখ থেকে মুছে গেল আবেগের ছাপ। চোখে এক দৃষ্টে ঝলসে উঠল বিদ্যুৎ। বের হবেন নাকি পিটিয়ে বের করবো আপনাকে?
সাইফ চোখের পলকে পরিস্থিতির মর্ম বুঝে ফেলল। লাঠির হুমকি একেবারে নিছক নাটক নয়। এই রমণী সত্যি কিছু করে ফেলতে পারে। নিজের একটুখানি দুর্বলতা প্রকাশ করে দিয়েছে, সেটা ঢাকার জন্য হলেও আজ সাইফের হাড্ডি ভাঙতে পারে। তাই একটু দূরে সরে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করলো সাইফ। ঠিক তখনই দরজায় হালকা কড়া নাড়ার শব্দ। সেই শব্দের ফাঁক গলে বাহির থেকে ভেসে এলো ইমনের চাপা গলা। ভাই, বাকি রোম্যান্স পরে কইরেন, এখন তাড়াতাড়ি বের হন, ধরা পড়লে ইজ্জতের দফারফা হয়ে যাবে। সাইফের মুখে এক পশলা আতঙ্ক, এক ফোঁটা লজ্জা। আর ঠিক তখনই দৃষ্টি রক্তচক্ষু নিয়ে এগিয়ে এলো, হাতে মোটা লাঠি। লাঠির ভয়ে হালকা ঘাম নামলো তার কপাল বেয়ে। আর কিছু না ভেবে সাইফ সিটকিনি খুলে হুড়মুড় করে বেরিয়ে গেল। বাইরেই দাঁড়িয়ে থাকা ইমনের উপর গিয়ে হুমড়ি খেয়ে পড়ল সে। ইমন হতভাগ, যার নামে পুরো পাড়া কাঁপে, সেই সাইফ কিনা নিজের বইয়ের কাছ থেকে লাঠির ভয়ে পালাচ্ছে। এই দেখে ইমন চোখ কুঁচকে বলেই ফেলল, এই যে দেখি বাঘ নয় ভাই, ঘরে ঢুকলেই বেড়াল। তখনই দৃষ্টি মাথায় আঁচল টেনে গম্ভীর মুখে সামনে এসে দাঁড়ালো দরজার সামনে, চোখে লেলিহান অগ্নি। আর যদি আপনাদের দুজনকে এই বাড়ির আশেপাশেও দেখি, লোক ভার করে মার খাইব। তা দেখে ইমন ফিসফিস করে বলে উঠল। ইস ভাই, আপনার কপাল খারাপ। সাইফ ইমনের ফিসফিসানির মাঝে ঘরের অন্ধকার ফুঁড়ে পায়ের ধাক্কায় হেঁটে এলো আরেক বিপর্যয়, মরিয়ম। ঘুমে ঢুলু ঢুলু চোখ, এলোমেলো চুল, আধখোলা মুখে হাই তুলে সে বেরিয়ে এলো করিডরে। তা দেখে দুজনে থম মেরে গেল। দূর থেকে তাদের ফিসফিস আওয়াজে হঠাৎ করে মরিয়মের ঘুম ছুটে গেল। চোখ কুঁচকে তাকালো সামনে দৃষ্টির দিকে। ধোঁয়াশার ভেতর ঝাপসা দুটো অবয়ব। মরিয়ম হঠাৎ দু চোখ বিস্ফোরিত করে চিৎকার করে উঠল। তার চিৎকারে বাড়ির গায়ে ভূমিকম্প নামলো। দৃষ্টির মুখও ফ্যাকাশে। মরিয়মের গগন বিদায়ী চিৎকারে নিজেই কিছুক্ষণের জন্য বোকা বনে গেল। এমন কিছু না বুঝে আগেভাগে ছুটে পালিয়ে গেল। সাইফও দৌড় দিতে গিয়েছিল, কিন্তু থেমে গেল হঠাৎ। একবার ফিরে তাকালো দৃষ্টির দিকে। হুট করে আনমোনা হতভম্ব দৃষ্টির গালে বসিয়ে দিল এক চুমু। তারপর এক ঝলক হাসি দিয়ে মুহূর্তেই উধাও। দৃষ্টি তাকিয়ে রইল স্থির চোখে, হতভম্ব বাকরুদ্ধ, হতাশা আর আশ্চর্যের এক বিশ্রী সংমিশ্রণে। মনে মনে বলতে লাগলো, এই লোককে পরের বার হাতের কাছে পেলে না মাথাটি কেটে ফেলবো। মরিয়মের হাঁক ডাকে পুরো বাড়ি গম গম করে উঠল। গেটের কাছে দাঁড়িয়েছিল ঈশিতা। তার মুখভঙ্গি অতিরিক্ত স্বাভাবিক, কারণ ভালো করেই জানে সে এই মাঝ রাতের দৌড়ঝাঁপের আসল রহস্য। মূলত এই রাত্রিকালীন অভিযানে সহায়ক হয়ে ওঠার কৃতিত্ব তারই। চুপি সারে সাইফ আর ইমনকে ঢুকতে দিয়েছিল সে। আর যখনই সে নিজে না থাকে, তখন সাইফের জন্য গেটের এক্সট্রা চাবিও সযত্নে রেখে দেয়। সাইফ ইমন যখন মরিয়মের চিৎকারে বের হয়ে আসছিল, তখন ঈশিতা তাদের দ্রুত গেটের বাইরে পাঠিয়ে দিল। তারপর গেট লাগিয়ে নিজেও কিছুই জানে না এমন ভান করে ছুট লাগালো। এদিকে মরিয়ম এখনো উত্তাল। দৃষ্টি একটু এগিয়ে এসে বলল, কি হয়েছে খালা, এমন গলা ছেড়ে ফেরতেছো কেন? মরিয়ম হাঁপাতে হাঁপাতে বলল। দৃষ্টি আর একটু সামনে এলো, মুখভঙ্গি একেবারে নিরুত্তাপ। কই চোর? আমি তো কাউকে দেখিনি। ঘরের বাইরে একটু শব্দ শুনে বের হয়েছিলাম, কিছু তো পাইনি। মরিয়ম চোখ কুঁচকে তাকালো দৃষ্টির দিকে, সন্দেহে ঠোঁট চেপে ধরল। উজান ছুটে এলো পূর্ব দিকের করিডোর ধরে, যেহেতু তার কক্ষই সবচেয়ে নিকটবর্তী। নিঃশ্বাসে তাড়া, কণ্ঠে উদ্বেগের কম্পন। কি হয়েছে খালা, কোথায় চোর? মরিয়ম কাঁপা কাঁপা গলায় বলে উঠল। চেহারা দেখেছো তুমি? মরিয়ম হঠাৎ একটু দ্বিধায় পড়ে গেল। ঝাপসা দেখেছে, ঠিকঠাক মুখ মনে নেই। তবে ঘটনাটা যে ঘটেছে তাতে সন্দেহ নেই। তার ঠিক পর মুহূর্তে ঈশিতা উঠে এলো সিঁড়ি বেয়ে। কোথায় চোর? সবকিছু তো নিখুঁত অবস্থায় আছে। দরজা জানলা গিয়ে সবে তালা আটা। আমি নিজেই যাচাই করে এলাম। এখন তো মনে হয় চোর হয়তো মেঘ ছুঁয়ে আকাশ পথে গেছে। ঈশিতার কথার মাঝে দৃষ্টি তাকালো তার চোখের গভীরে। শব্দের পেছনে যে ইঙ্গিত, তাতে স্পষ্ট নাটকের সুতা বোনা হয়েছে এখান থেকেই। ঈশিতা হঠাৎই এক চোখ টিপ দিল দৃষ্টির দিকে তাকিয়ে। ষড়যন্ত্রের অদৃশ্য সিলমোহর বসালো। দৃষ্টি দীর্ঘ নিঃশ্বাসে স্বস্তি গিলে নিয়ে মরিয়মকে কোমল কণ্ঠে শান্ত করলো, পাঠিয়ে দিল তার কক্ষে। উজান একবার তাকালো দৃষ্টির দিকে, আবার ঈশিতার দিকে। তার চোখে একরাশ
সম্ভাব্য সন্দেহের ছায়া। কি বুঝলো সে, কে জানে? নির্বাক নিস্তব্ধতার বুক চিরে আচমকাই অন্ধকার কক্ষে জ্বলে উঠল এক একাকী মোমবাতি। মোমের কম্পমান শিখায় উদ্ভাসিত হলো একজোড়া ঔজ্জ্বল্য ভরা দন্ত পঙ্কতি, যার বিস্তৃত হাসিতে লুকিয়ে আছে এক মায়াবী বিভীষিকা। পায়ের শব্দ লুকিয়ে ব্যক্তিটি ধীরে ধীরে এগিয়ে এলো আয়নার সামনে। আয়নার প্রতিবিম্বে সেই মোমের আলোয় ফুটে উঠল একটি ছবি। তুলে আনা হলো নিশার হাতে, কোনো প্রেত চিত্র ধারণ করা হলো বাস্তবের ফ্রেমে। ছবির ভেতর সজলের মুখ ঠিকরে উঠছে কুয়াশার মতো উজ্জ্বলতায়, অথচ সেই আলোয় নেমে আছে এক গভীর অভিশাপের ছায়া। ছবির দিকে এক পলক তাকিয়ে মুখটা সামান্য নিচু করে ঠোঁটের ফাঁকে ফিসফিসিয়ে বলে উঠল ব্যক্তিটি, উপারে খুব খারাপ থাকো, দোয়া করি। যে যন্ত্রণায় তুমি মরেছো এই দুনিয়ায়, সেই যন্ত্রণা তোমার কাছে যেন শীতল মনে হয়, কারণ পরবারে হয়তো তুমি জ্বলবে দ্বিগুণ অনলে। আর ঠিক তখনই কক্ষ কাঁপিয়ে উঠে এলো তার হাহাকারে ভেজা বিকৃত উল্লাস। হো হো করে হেসে উঠল সে। সেই হাহাকার ভেজা হাসির অভিঘাত এমনই ভয়ানক ছিল যে যদি সেখানে কেউ উপস্থিত থাকতো তবে নিশ্চিত তার শ্বাস থেমে যেত আতঙ্কের নিঃশেষে। সেই হাসি কোনো অশরীরীর মতোই শোনালো, কিন্তু হঠাৎই সেই ভয়াবহ অট্ট হাস্য নিজের বুকে গিলে ফেলল ব্যক্তিটি। চোখ দুটো স্থির সজলের ছবির দিকে। ধীরে একপাশে ছবিটি ধরে মোমের শিখা চেপে ধরল ঠিক তার কিনারায়। প্রথমে আলতো আগুনে গলে উঠল কাগজের আবরণ, তারপর মুহূর্তে এটা দাউ দাউ জ্বলে উঠল এক নিঃশেষ প্রতিশোধের মহাযজ্ঞে। ছবির রেখার সঙ্গেই পুড়ে গেল কারো অস্তিত্ব, যার নাম ছিল সজল। অন্তিম ছায়ের উষ্ণতা ব্যক্তিটি পায়ের নিচে পিষে দিল নীরবে। আগুনের গর্ভে চাপা পড়ে থাকা শেষ অভিশাপকেও নির্মমভাবে ধ্বংস করল। আয়নার সামনে আবারও দাঁড়ালো সে। এইবারের চাহনিতে নিজেকে খুঁজে পেল বিভৎস রূপে, এক বিকৃত বিকালঙ্গ আত্মার সঙ্গী। ঠোঁটের কোণে টেনে তুলল আরেক দানবীয় হাসি, তারপর এক ফু দিয়ে নিভিয়ে দিল শেষ আশার আলো মোমটা। আর মুহূর্তে কক্ষটা ডুবে গেল অতল এক অন্ধকারে। সকাল সকাল ক্লাবের উদ্দেশ্যে ঘর থেকে বের হলো সাইফ। আজ এক জরুরি বৈঠক আছে। এই এলাকার নাম মায়াপুর। দারুণ বিস্তৃত মায়াপুর একটা অদ্ভুত গড়নের জনপদ, আধা শহুরে আধা মাটির গন্ধে মোড়া গ্রাম্য প্রাণ। এই বৈচিত্র্যময় এলাকায় সাইফের পরিচয় শুধু চেয়ারম্যানের সন্তান বলেই সীমাবদ্ধ নয়। সেই জনপদের ছাত্র সংগঠনের দলনেতা, মেধাবী ছাত্র হওয়ার পাশাপাশি কৈশলী সংগঠন সাইফ। আর তার চেয়েও বড় কথা, জন্মসূত্রে নেতৃত্বের রন্ধে গড়া ছাপ তার মাঝে। ছোট থেকেই তার চারপাশে জমে উঠেছে ভঙ্গিময় ভিড়। ক্ষেত্র বিশেষে তার চরিত্র কেমন যেন বদলে যায়, মাঝে মাঝে ভীষণ গম্ভীর, আবার মাঝে মাঝে খুব সাবলীল হাসি খুশি একটা ছেলে। হুটহাট নিজের মন মস্তিষ্ক কন্ট্রোল করে ফেলা তার বাঁ হাতের কাজ। এই জন্যই এলাকার ছেলেরা চোখ বুজে বিশ্বাস করে তাকে। সকলেই দারুণ ভক্ত তার। ছোটবেলা থেকেই সাইফ বুকে লালন করেছে একটা স্বপ্ন, মায়াপুরকে গড়তে হবে অন্যরকম করে। এই জনপদের রাজনীতিতে রাজনৈতিক দল থাকলেও বাস্তব রূপ দাঁড় করায় ছাত্র সংগঠন। তবে এই শক্ত ভিত গড়া ছাত্র সংগঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে বহুদিন ধরেই। বিভিন্ন প্রভাবশালী দলগুলোর কাছে এরা এক বিপজ্জনক কাঁটা, কারণ এই ছেলেপুলেদের জন্য মায়াপুরে প্রকৃত অর্থে কেউই একক রাজত্ব কায়েম করতে পারে না। সরকার নির্ধারিত অর্থ শতাংশ উন্নয়নমূলক প্রকল্প, সে শিক্ষার হোক কিংবা স্বাস্থ্যের, বেশিরভাগই বাস্তবায়ন হয় এই সংগঠনের তদারকিতে। কারণ সংগঠনটি কোনো দলের প্রতি অনুগত্য সূত্র নয়, বরং জনমতের প্রয়োজনে নিরপেক্ষ পথ বেছে নেয়। এখানেই যত বিষ। তাই একের পর এক দলও চেষ্টা করছে প্রলোভন, ভয়ভীতি, কৌশল কিংবা আর্থিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই সংগঠনের রাশ নিজেদের হাতে আনতে। কিন্তু এখানেই ভরসার জায়গা মায়াপুরবাসীর। তারা জানে রাজনৈতিক পতাকার নিচে ঢুকলেই শুরু হবে ভাগাভাগি, আর ভাগাভাগি মানেই দুর্নীতির কষাঘাত। তাই জনসাধারণ নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ।
তারা চায় না ছাত্র সংগঠন দলীয় হোক, তারা চায় এটি থাকুক জনগণের প্রতিনিধি হয়ে। আজকের বৈঠকের বিষয় খুবই স্পর্শকাতর। মায়াপুরের দক্ষিণ প্রান্তে ছড়িয়ে থাকা বিস্তৃত এক বালু মাঠ নিয়ে। এখানে প্রতিদিন ছেলেপুলেরা খেলাধুলা করে আর কিছু গরিব মানুষ ছোটোখাটো দোকান দিয়ে নিজেদের পেট চালায়। সেই মাঠকে ঘিরেই এখন জমে উঠেছে ধূর্ত হায়েনার আসর। চকচকে শহরে মুখোশের আড়ালে কিছু প্রভাবশালী দৃষ্টিপাত করেছে এই নিভৃত মাঠের দিকে। পরিকল্পনা গার্মেন্টস নির্মাণ, মুখে বুলি এলাকার গরিবদের কর্মসংস্থান করে দিবে, কিন্তু বাস্তবে ছদ্মবেশে জমি দখলের নগ্ন আয়োজন। গার্মেন্টসের নাম করে গোপনে জমি কেনাবেচা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নেপথ্য হাত বদলের প্রস্তুতি চলছে এবং বলা বাহুল্য এখানে কেবল একটি কারখানা নয়, উঠবে একটি দানবের কঙ্কাল যা গিলে ফেলবে গরিবের দোকান, খেলাধুলার প্রান্তর। কিন্তু ছাত্র সংগঠনের ছেলেরা খবর পেয়ে গেছে অনেক আগেই। এই তথাকথিত গার্মেন্টস প্রকল্পের আড়ালে জমি কিনে ধীরে ধীরে তা হস্তান্তরের চুক্তি হয়ে গেছে বহিরাগত ব্যবসায়ীদের হাতে। আজকের বৈঠকে সেই মাঠ নিয়েই আলোচনায় বসবে সবাই। সাইফ এখানকার মুখ্য কণ্ঠস্বর, তার পাশে থাকবে ছাত্র সংগঠনের সকল ছেলেরা, আর উপস্থিত থাকবে এলাকার চেয়ারম্যান, মেম্বার, প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রতিনিধি থেকে শুরু করে কিছু বিত্তশালী ভূমিখোরও। বাড়ির চৌকাঠ পেরোতে ইমনের নেতৃত্বে কয়েকজন তরুণ উঠে এলো সামনে, ভগ্ন সুরে বলল, ভাই আজকে কিছু একটা গড়বড় হইতে পারে মনে হয়। সাইফ কোনো উত্তেজনায় গা ভাসালো না। বাকিদের আগে পাঠিয়ে নিজে চুপচাপ চড়ে বসলো ইমনের পেছনে বাইকে। কারাতে সাহস? সাইদুল হবে ভাই। জমি দিলে যদি মোহর পড়ে সবচেয়ে মোটা কমিশনটা তার পকেটেই ঢুকবে। সাইফের দুহাত উঠল মাথায়, আঙ্গুলের ফাঁকে ফাঁকে চুলগুলো পেছনে ঠেলে দিল এক প্রকার দৃঢ় ভঙ্গিমায়। বাইকের লুকিং গ্লাসে নিজের প্রতিচ্ছবি দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। খোঁচা খোঁচা চাপদারির উপর একবার হাত বুলিয়ে নিল। বলতো আজকে আমাকে কেমন লাগতেছে? হ্যান্ডেলের উপর দৃঢ়ভাবে দুই হাত রেখে ইমন এক ঝলক পেছনে ফিরে চাইল, মাত্র 2 সেকেন্ডের জন্য। তারপর চোখ ফেরালো সামনে, হালকা হেসে বলল, সেই লাগতাছে ভাই, পুরাই নায়ক। সাইফ গলায় খুনসুটির সুর টেনে বলল, আচ্ছা এমন না, তুই তো আমার সব খবর জানিস। বলতো তোর ভাবির কাছে আমার ভালো লাগে? তোর ভাবি তো পরীর মতো, আর আমি পরীর পাশে দাঁড়ালে জিনের মতো ভয়ঙ্কর লাগে না তো? ফিক করে হেসে দিল ইমন। কি যে বলেন ভাই, আপনি হইলেন তামিল ছবির নায়কের মতো, যার মুখ দেখেই সবার হুঁশ উড়া যায়। ভাবির পাশে যেভাবে আপনি যুদ্ধই আর কেউ হইতেই পারে না। একটু থেমে আবার বলল, মেয়েগুলারে দেখেন না ভাই, আপনারে দেখলেই কেমন পাগলা ঘোড়ার মতো ছুটে আসে। আপনার একটু পাত্তা পাওয়ার জন্য কত কি করে, কি যে পছন্দ করে তারা আপনারে। হব বেটা, অন্য মেয়েদের পছন্দ দিয়ে আমি কি করব? আমি লয়াল। তোর ভাবির পছন্দই আমার চূড়ান্ত মাপকাঠি। ভাবছি জিমে ভর্তি হব, কি বলিস? এই কথার মাঝে ইমন আচমকা বাইক থামিয়ে দিল। ভাই নামেন। সাইফ কিছু না বলে নেমে দাঁড়ালো। ইমনও বাইক থেকে নেমে তার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ করে ইমন সাইফের কাঁধ থেকে চাদরটা টেনে নিল, তারপর একবার ঘুরে ঘুরে দেখে নিল সাইফের পুরো শরীর। সাইফ মুহূর্তে থমকে গেল, বুঝে উঠতে পারছিল না ইমনের আচরণের এই নাটকীয়তা কি উদ্দেশ্যে। ইমন একবার সাইফের বুকের উপর দুহাত বুলিয়ে বলল, দেখেন ভাই দেখেন, কি স্ট্রং বডি আপনার, একেবারে পেটানো বডি। দেখলেই মনে হয় বহু কসরত কইরা এই শরীর বানাইতেন, একেবারে ফিটফাট। কসম ভাই, এই শরীর দেখেই ভয় পাইছে কতজন। একটুখানি থেমে আবার বলে উঠল, আপনার জিমে ভর্তি হওয়ার দরকারটা কি? এই শরীর তো এমনিতেই রণক্ষেত্রের জন্য প্রস্তুত। সাইফ গভীর এক শ্বাস ফেলে হঠাৎই চর বসিয়ে দিল ইমনের গালে। ঠাস করে শব্দটা বাতাস ছিঁড়ে বেরিয়ে এলো। ইমন থমকে গালে হাত রেখে তাকিয়ে রইল হতভম্বের মতো। এই কচু কথা বলার জন্য তুই এতটা সময় নষ্ট করলে? নিজেই তো কইছিলেন ভাই। এমন্নার বাচ্চা, মাথায় রাখ, আমরা এখন একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। ও হা হা হা, হ্যাঁ ভাই, ভুলে গেছিলাম।
মুহূর্তেই হুঁশ ফিরল ইমনের। সাথে সাথে সাইফের চরের কথা তার মন মস্তিষ্ক থেকে এক লাথিতে সরিয়ে দিল। তড়িঘড়ি সাইফের চাদরটা তুলে আবার গায়ে জড়িয়ে দিল। ডার্ক কফি রঙা পাঞ্জাবির উপর সাদা চাদরের আবরণ সাইফকে এক দৃঢ় মহিমায় মুড়ে ফেলল। ভাই একেবারে ধুমধুমার লাগতেছেন, দেখলেই সবাই হা কইরা থমকা চা থাকবো, টাসকি খাইব সবাই, চলেন। সাইফ ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, সবাই থমকায় টাসকি খেলে চলবে না। যদি কোনোভাবে তোর ভাবের চোখে বিস্ময়কর ঝলক ফুটে টাসকি খাওয়াইতে পারি তাহলে জীবন সার্থক। ইমন কাঁধ ঝাঁকিয়ে মুচকি এসে বলল, ভাই ওটা তো ভাবি আগেই খাইছে, শুধু স্বীকার করে না, এইটুকুই ব্যাস। সাইফের চোখে প্রশংসার হাসি খেলে গেল। এর জন্য তোর বকশিস দেওয়া হবে বেটা, চল। গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রে চোখ বুলাচ্ছিল উজান। কাগজের প্রতিটি পাতায় ভাঁজে তার অতীত ঘোরাফেরা করছে। তার বাবার একসময় রাজসিকভাবে গড়ে তোলা বিশাল ব্যবসা ছিল বলাটা ভুল হবে, ব্যবসাটা আজও আছে কিন্তু প্রাণহীন। উজান কখনোই এই ব্যবসার ঘেরাটোপে নিজেকে আটকে রাখতে চায়নি। তার মাথায় বরাবরই একটাই মানচিত্র আঁকা ছিল, উচ্চশিক্ষা, বিদেশে যাওয়া এবং ক্যারিয়ারের নির্মোহ শৃঙ্খলায় নিজেকে গড়ে তোলা। 5 বছরের অধ্যাবসায় সেই লক্ষ্য ছুঁয়েও ফেলেছিল সে। বিদেশে চাকরি, মর্যাদা আর নিখুঁত জীবন রুটিন, কিন্তু কোথাও একটা গিয়ে সব ধুলোয় মিশে গেল। তার অভ্যস্ত জীবনটা ধীরে ধীরে রূপ নিল রোবটিক এক কাঠিন্যে। সকাল, খাওয়া, অফিস, ফিরতি, নিঃশ্বাস সব কিছু এতটাই নিয়মমাফিক যে সে আর মানুষ নেই, নিছক একটা সময় সাপেক্ষ প্রোগ্রাম হয়ে গেছে। একঘেয়েমির গাঢ় চাদরে ঢাকা পড়ে যেতে লাগলো তার প্রাণ। জীবনে রোমাঞ্চের ঝুঁকির প্রাণের ছোঁয়া নেই, এমন কাঠিন্য বেঁচে থাকা উজানের পক্ষে আর সম্ভব নয়। সেই সিদ্ধান্ত থেকেই তার এই প্রত্যাবর্তন। এবার সে তার বাবার ব্যবসা নতুনভাবে দাঁড় করাবে। ছাইয়ের নিচে যে অঙ্গার কখনো ধিকি ধিকি করে জ্বলছে তাকে সে আগুনে রূপ দেবে। এরপর সেই ব্যবসার একটা ব্রাঞ্চ শিফট করবে জার্মানিতে। যদিও বহুবার তার বাবা চেয়েছিলেন উজান বড় হয়ে যাতে পারিবারিক ব্যবসায় মন দিক, দায়িত্ব কাঁধে তুলে নিক, কিন্তু সেসব কথা বাতাসে মিলিয়ে গিয়েছিল। উজান তখন ভেবেছিল সে স্বপ্নের পথে হাঁটবে, নিজের মতো করে গড়ে তুলবে এক তার নিজের নতুন পৃথিবী। আজ যখন সেই পৃথিবীটা নির্মম বাস্তবতায় ফাঁপা হয়ে দাঁড়িয়েছে, তখন বাবার সেই ডাকগুলো হৃদয়ে অনুরণ তোলে। তবুও কিছুই ফিরিয়ে আনা সম্ভব নয়, বাবা নেই। এই নিঃসঙ্গতার ভেতর উজান নিজের ছায়ার সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। আয়নার সামনে দাঁড়ালে সেখানে যে মানুষটাকে দেখে তাকে ভালোবাসার মতো কাউকে এখন আর খুঁজে পায় না সে। অবশ্য একটা প্রাণ এখনও তাকে ছুঁয়ে থাকে, যার নাম অরুণা। কিন্তু এই সম্পর্কের মাঝে জমে উঠেছে বহু বছরের গুমোট অভিমানের পাহাড়, যেটা ভাঙতে হলে দরকার ধৈর্য, ভালোবাসা আর নতজানু প্রতিজ্ঞা। তবু জান ভাবে এখনো সব কিছু শেষ হয়নি, সময় এখনো আছে। জীবন তাকে এই ভাঙনের প্রান্তে দাঁড় করিয়ে নীরব এক শিক্ষা দিচ্ছে। এবার সে বাঁচতে চায় প্রাণ খুলে, হাসি মুখে। কিন্তু এই যুদ্ধে সে একা পারবে না। এই ধ্বংসস্তূপের ভেতর থেকে ব্যবসাটাকে আগের জায়গায় তুলতে হলে চাই অরুণার সাহায্য। অরুণা খুবই বুদ্ধিদীপ্ত একজন মহিলা, একসময় তার বাবার ব্যক্তিগত সহকারী হিসেবেও ছিলেন। তাই আপাতত অরুণার বিকল্প কেউ নেই। তবে সমস্যাটা একটাই, অরুণাকে রাজি করাতে হবে, আর অরুণাকে রাজি করাতে পারে শুধুমাত্র একজনই। দৃষ্টি আপু, তোমাকে উজান ভাই ডাকছে। কেন? পড়ার টেবিলের সামনে বসেছিল দৃষ্টি। আজকে ক্লাস নেই, তাই কলেজ যাওয়া হয়নি। তাই বলে বসে থেকেও লাভ নেই। এই কয়েকদিনে পড়ার তার কিছুটা গ্যাপ পড়েছে, সেগুলো আবার পূরণ করতে হবে। সেজন্যই বসে পড়ছিল সে। কিন্তু এমন সময় এই ডাক কেমন একটা অনাহুত ঝংকারের মতো ঠেকলো ওর কানে। বলছি জরুরি ব্যাপার, ছাদে যেতে। কিছুক্ষণ চুপ থেকে চোখ নিচু করলো দৃষ্টি। উজান এখন কেন ডাকছে তাকে? ঠোঁটে জমে থাকা প্রশ্নটা গিলে ফেললো। আচ্ছা তুমি যাও। ঈশিতা চলে গেল। দৃষ্টি ধীরে বই বন্ধ করলো। গায়ের আঁচলটা গুছিয়ে নীরব অভ্যাসের ছাদের দিকে এগিয়ে গেল। ডেকেছিলেন? হ্যাঁ। উজান ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, মুখে গভীর ভাবনা। দৃষ্টির কণ্ঠে প্রশ্ন শুনেই চমকে তাকালো।
একটু কথা ছিল তোর সাথে, বস এখানে। ছাদের এক কোণে রাখা একটা পুরনো কাঠের বেঞ্চ অবসরের আড্ডার আসন হিসেবেই দেওয়া হয়েছিল। দৃষ্টি বসে পড়ল, মুখে কেমন এক নির্লিপ্ত ভাব, না রাগ না উৎসাহ, এক ধরনের ভেতর খাওয়া নিরাসক্তি। উজানকে নিয়ে কখনো আগ্রহ জন্মায় না তার, তেমনি বিরক্তিও হয় না। অনুভূতির কোনো সংজ্ঞা সেখানে স্থির নয়, সবসময় কেমন অনুভূতি শূন্য থাকে দৃষ্টি। উজান সামান্য সময় নিয়ে বলল, দৃষ্টি, আমি বাবার হস্তশিল্পের কারখানাটা আবার চালু করতে চাই। ব্যবসাটা নতুন করে শুরু করব। কথাগুলো বলে থেমে গেল উজান। ভেতরে কেমন এক অস্থিরতা, অথচ বাইরে মুখটা বরাবরের মতো শান্ত। দৃষ্টি কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। উজান আর ব্যবসা, তাও দেশে থেকে? এই মানুষটা তো বারবার বিদেশমুখী, এখন সে ফিরতে চাইছে মাটির টানে? কেন? ছোট করে প্রশ্নটা ছুড়ে দিল দৃষ্টি। বাবার শেষ অবলম্বনটা আঁকড়েই আমি আবার শুরু করতে চাই দৃষ্টি। এই যন্ত্রচালিত নিঃস্ব জীবন আমার সহ্য হচ্ছে না আর। ও। তোর সাহায্য দরকার। আমি আপনাকে কিভাবে সাহায্য করব? উজান সরাসরি তার চোখে তাকালো, নিজের স্বভাবের বাহিরে গিয়ে অনুনয় করে বলে উঠল, মাকে রাজি করাতে হবে। মা এখন আমার উপর তেমন বিশ্বাস করে না। বাবার গড়া এত বড় কিছু যদি আমি নষ্ট করে ফেলি, মা কিছুতেই ব্যবসা আমার হাতে তুলে দেবেন না। বড় মা যদি আপনার কথা না শোনে, তাহলে আমার কথা শুনবে? অবশ্যই শুনবেন। মা তোর সব কথা শোনে, সেটা তুই জানিস। আর যেভাবে তুই বোঝাতে পারবি আমি তা কোনোদিন পারবো না। দৃষ্টি, এই একটা হেল্প কর আমাকে প্লিজ। দৃষ্টি কিছুক্ষণ চুপচাপ বসে রইল। ছাদের ওপরে পাখির ছায়া উড়ে গেল, দূরে কোথাও একটা কাক ডাকলো। তারপর গভীর এক নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে বলল, আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি যদি আপনি আঙ্কেলের কষ্টে গড়া নাম সম্মান সেই শিকড়টাই নষ্ট করে ফেলেন? তখন এর দায়ভার কি শুধু আপনারই থাকবে, আমার উপর এসে পড়বে না? উজান খপ করে বসে পড়ল দৃষ্টির পাশে। চারপাশে এক পশলা বাতাস বয়ে গেল। আমি এই ব্যবসার জন্যই ডেম্পারের দৃষ্টি। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছি। আমি কথা দিচ্ছি, নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করব। দৃষ্টি হালকা একটু হাসলো, খুব সযত্নে গুটিয়ে রাখা একটা অনুভব মুখ চোরা হয়ে বেরিয়ে এলো তার ঠোঁটে। আসার পরেই প্রথমবার উজান ওকে এত স্বাভাবিক, এত জীবন্তভাবে হাসতে দেখলো। ঠিক আছে, আমি বড় মায়ের সঙ্গে কথা বলবো। তবে একটা কথা মনে রাখবেন, আমি আশা করি আপনি আপনার দেওয়া কথাটা রাখবেন। থ্যাংক ইউ দৃষ্টি। আচ্ছা, আমি যাই। বলেই উঠে দাঁড়ালো সে, তবে পেছন থেকে আচমকা গলা উঠালো উজানের। বিয়ের কথাটা একবারও বলিসনি কেন আমায়? থেমে গেল দৃষ্টি, পা থেকে শব্দ সরে গেল, মাথা সামান্য নামিয়ে শান্ত স্বরে বলল, জানানোর মতো কিছু ছিল না। কণ্ঠে কোনো আবেগের তরঙ্গ নেই তার। উজানের গলায় এবার হালকা আক্ষেপ, না বলা অনেক কথার টান। জানালে ভালো হতো না? আমি তো এখনই আপনার সাথে ঘর বাঁধানোর চিন্তা ভাবনা করিনি যে জানানোটা কোনো ঘোর পাপ বলে গণ্য হবে। তাছাড়া সত্যি কখনো চাপা থাকে নাকি? এই তো জানার মতোই কথা, আমার থেকে না হলেও কারো না কারো থেকে জেনেছেন। তবুও তোর মুখ থেকে শুনলে ভালো লাগতো। উজানের শেষ বাক্যটা কেমন থেমে থাকা হাহাকার হয়ে ঝরে পড়ল শূন্যে। আমি আপনাকে আর অপরাধবোধের বিষয়ে পুড়িয়ে রাখতে চাইনি। যা ঘটেছে তা আমার জীবনের গহ্বরে। সেই ধ্বংসস্তূপের দায় আমি অন্য কারোর কাঁধে চাপিয়ে মুক্তির অভিনয় করতে পারি না, তাই না? উজান নির্বাক, কি বলবে সে? শব্দেরা একে একে গলায় জমাট বাঁধা কষ্ট হয়ে ঝুলে রইল। তথাপি ভেবে দেখল, ঠিকই তো। যদি সত্যি দৃষ্টির মুখ থেকেই শুনতো, তাহলে লজ্জার সেই ঢেউ হয়তো বুক চিরে আরও ভেঙে দিত তাকে। দৃষ্টির জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বিষাক্ত ঠোঁটে কটাক্ষ ছুঁড়ে ক্রোধের ভাষায় অনুযোগ জানাতো অনেক আগেই, কিন্তু দৃষ্টি তা করেনি। সে থেমে থেকেছে, সময়ের হাতে ছেড়ে দিয়েছে সমস্ত ব্যাখ্যার ভার। সময়ই তার হিসেব নিকেশ করছে। উত্তাল হয়ে সাইদুলের সাজানো গুন্ডা পান্ডাদের পেটাচ্ছে সাইফ। চোখের কোণে ঘাম জমে পাগল নদীর মতো গড়িয়ে পড়ছে। মাত্র কিছুক্ষণ আগে ক্লাব ঘরে সিদ্ধান্ত হয়েছিল বালুর মাঠ থাকবে যেমন আছে তেমনই। সন্ধ্যার শিশুরা সেখানে দৌড়াবে, বিকেলের গরিব মানুষগুলো খুদে দোকান পেতে দুমুঠো ভাতের আশায় বসবে। এই মাটি কোনো ধনী অহংকারের সিংহাসন হবে না, হবে না দরিদ্রের অধিকার হরণ। সবাই মেনেছে।
প্রতিদ্বন্দ্বী পক্ষের নেতারাও সায় দিয়েছে, কারণ লোক দেখানো নৈতিকতা প্রদর্শনের এ সুযোগ হাতছাড়া করা চলে না। এখন সকলেই নিজেদের বীর সাজিয়ে নিজেরাই নিজেদের গুণগান রচনা করবে। কিন্তু ক্ষতির গ্লানি গিলে রাখতে পারেনি সাইদুল। সাইফের এক চতুর চালেই উবে গেছে মোটা অঙ্কের কমিশনের স্বাদ। এই অপমান সে চুপচাপ গিলবে এমন বোকা সে নয়। তাই প্রতিশোধের ছক কষে শহরের কিছু ছেলেপুলে পাঠিয়েছে সাইফকে শিক্ষা দিতে। কিন্তু যাকে ঘিরে ফাঁদ সে তো শিকার নয়, শিকারী। সাইফ আগেই আজ করেছিল সাইদুল এমন নোংরা খেলায় নামবে, কারণ এই ছেলে মানুষই এর আগেও সে দেখেছে তার থেকে। তাই নিজের ছেলেপুলেদের আগে ভাগেই সতর্ক করে রেখেছিল। ক্লান্ত নিঃশ্বাসে থামলো সাইফ, বাকি কাজটা ছেলেদের হাতে তুলে দিল। কারণ কেমন শাস্তি প্রাপ্য সেটা বুঝিয়ে দিল নিখুঁতভাবে। আর তারপর সরে গেল সে। তো বাবু কি করছেন? হাতের ধোয়া ওঠা চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকলো ঈশিতা। ঘরে তখন সকলেই নিজেদের মধ্যে কি গোপন গুঞ্জনে মত্ত। ঈশিতাকে দেখা মাত্রই নয়নের চোখ বিস্ময়ে থমকে গেল। মেয়েটাকে আজ অস্বাভাবিক সুন্দর লাগছে। তোবা হাত থেকে মোবাইল নামিয়ে একবার তাকালো তার দিকে। মেয়েটার স্বভাবটাই অদ্ভুত, প্রয়োজনের তুলনায় বেশি ভালো। অকারণে অতিরিক্ত মিশুক স্বভাবটা তোবার চোখে মোটেই সয় না। ঠিক তখনই বারান্দা থেকে ভেতরে এলো আফরা। আর ঈশিতা, বসো না। ঈশিতা ট্রেটা টেবিলে নামিয়ে রেখে ধীরে ধীরে গিয়ে বসলো তাদের পাশে। আপু, আপনারা তো অনেকদিন হলেও এসেছেন। উজান ভাই নিশ্চয়ই এতদিনেও কোথাও ঘুরতে নিয়ে যায়নি, তাই না? ঈশিতার কথাটা শেষ হতেই নয়ন ঝট করে উঠে বসলো। হ্যাঁ, নেয়নি তো। আসার আগে একেবারে জোর করে টেনে এনেছিল আমাদের। বলেছিল মজা হবে, ঘুরবো, ধুমধাম আড্ডা হবে। আমরাও ভেবেছিলাম ভ্যাকেশনে একটু রং লাগবে, আর এখন এনে আমাদের একেবারে শোপিসের মতো সাজিয়ে রেখে দিয়েছে। নয়নের অভিমানের সুরে ঘরে ছড়িয়ে পড়ল হাহাকার। সবাই হতাশ মুখে মাথা নেড়ে সায় দিল। ঈশিতা ধীরে ধীরে চারপাশে তাকালো। একে একে সবার মুখের ভঙ্গি পড়ল। তারপর গালে হাসি টেনে বলল, ঠিক আছে, মন খারাপ করার কিচ্ছু নেই। আজকে আমরা সবাই মিলে শপিংয়ে যাব। উজান ভাইয়াকে আমি নিজের রাজি করিয়ে দিব। ব্যাস, এতেই কাটা ঘায়ে নুনের ঝাঁজ নামলো তুবার বুক জুড়ে। প্রথম দিকে দৃষ্টির উপস্থিতি তার চোখে ছিল অসহনীয়। পরে যখন শুনেছে দৃষ্টি বিবাহিত, বিরক্তিটা খানিকটা কমেছিল। কিন্তু এখন এই ঈশিতার হাসি খুশি স্বভাবই তার সহ্যের সীমার বাইরে। কি নিয়ে এত আলাপ চলছে? হঠাৎ দরজায় এসে দাঁড়ালো উজান। ওই যে উজান এসে পড়েছে। বলেই ঝটপট উঠে দাঁড়ালো তুবা। সুযোগ খুঁজছিল, তাড়াতাড়ি বলল, উজান চল, আজ আমরা সবাই মিলে শপিংয়ে যাই। উজান একবারও তার দিকে ভালোভাবে তাকালো না। সংক্ষিপ্ত স্বরে উত্তর দিল, আমি যেতে পারবো না, আমার কাজ আছে, তোরা যা। এরপর চাহনি না ফিরিয়ে ঈশিতার দিকে তাকিয়ে বলল, ঈশিতা, আমার জন্য এক কাপ কফি করে আমার রুমে নিয়ে আয়। টেবিল থেকে একটা ফাইল হাতে নিয়ে সোজা নিজের ঘরে চলে গেল সে। মুহূর্তেই তুবা অদৃশ্য অপমানের তাপে দগ্ধ হয়ে গেল। ঠোঁট কামড়ে স্থির দাঁড়িয়ে রইল। ঈশিতা সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে চুপচাপ উঠে গেল উজানের জন্য কফি বানাতে। শোনেন, কতবার বলেছি আপনাকে এভাবে আমাকে জ্বালাবেন না, তাও লাফিয়ে লাফিয়ে চলে আসেন কেন? এমন ঠোঁটে দুষ্টু হাসি টেনে বলল, আপনাকে না জ্বালালে আমার পেটের ভাত হজম হয় না, সেই জন্যই আসি। কথাটা শেষ হতেই নীলিমা হাতে থাকা পানির বোতলটা ছুঁড়ে দিল সোজা ইমনের দিকে। এমন ঝটপট হাত বাড়িয়ে তা ধরে নিল। এইভাবে আসতে মারলে হবে নাকি? আপনার শরীরে তো একটু জোর নেই দেখে। নীলিমার চোখে আগুন জ্বলে উঠল। কটমট করে তাকিয়ে গলা উঁচু করে ডাক দিল, খালা, খালা, কই তুমি? নীলিমার চিৎকার শুনে দৌড়ে এলো রাহেলা। কি হয়েছে নীলুমা? নীলিমা দাঁত চেপে গর্জে উঠল, খালা, তোমার এই মেন্টাল ছেলেটাকে আমার চোখের সামনে থেকে সরাও, না হলে কিন্তু কান বরাবর এক থাপ্পড় কষিয়ে বসিয়ে দিব। এমন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, এই মেন্টাল কাকে বলছেন? কোন দিক দিয়ে আমাকে মেন্টাল মনে হয় আপনার? তার কথার মাঝপথে রাহেলার হাত শক্ত হয়ে গেল ইমনের কানে। এই হতচ্ছাড়া, কতবার কইছি আম্মারে জ্বালাইবি না।
তাও কথা কানে ঢোকে না। মা ছাড়ো, ব্যথা করছে। ব্যথা করার জন্যই তো ধরছি। মা ছেলের ঝগড়ার কাণ্ড দেখে নীলিমার মুখে ফুটে উঠল চাপা হাসি। দাও খালা, আর একটু জোরে দাও, আমি দেখি ভাইয়া উঠেছে কিনা। কথা বলে সেখান থেকে সরে গেল নীলিমা। নীলিমা চলে যেতেই কিছুক্ষণ পর ইমনের কান ছেড়ে দিল রাহেলা। মা, মাঝে মাঝে মনে হয় আমি তোমার ছেলে না, ওই ভাই বোন দুজনেই তোমার আসল সন্তান। কথাটা ফেলে দিয়ে রাগ দেখিয়ে সেখান থেকে বেরিয়ে গেল ইমন। রাহেলা এই বাড়ির কাজের মানুষ আর ইমন কাজের লোকের ছেলে। বাহিরের চোখে দৃশ্যটা এমনই, কিন্তু ভেতরের গল্পটা অন্যরকম। রাহেলা ছিল সাইফের মা মুর্শিদার একমাত্র সঙ্গী। বহু বছর আগে যখন মুর্শিদার বিয়ে হয়ে এই বাড়িতে আসে, তখন সাইফের নানা 17 বছরের রাহেলাকে পাঠিয়ে দিয়েছিল তার সাথে। সেই থেকে এই বাড়িতেই থিতু রাহেলা। সময় গড়িয়ে গেছে, কত কিছু ঘটেছে। মুর্শিদাও আর বেঁচে নেই। দৃষ্টির মা বাবা মারা যাওয়ার প্রায় 3 বছর আগে চলে গেছে সাইফের মা। সেই থেকেই এই মা হারা দুজনের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল রাহেলা। তার স্বামী এই বাড়িরই মানুষ, ড্রাইভারের কাজ করত, তাই দূরে কোথাও যেতে হয়নি তাদের। এই বাড়ি তাদের আশ্রয়। ছোট থেকে ইমনও বড় হয়েছে এখানেই। যদিও কিছু বছর হোস্টেলে থেকে পড়াশোনা করেছে, পরে সাইফের কথায় হোস্টেল ছাড়তে হয়েছে তাকে। তারপর থেকে সাইফের সাথেই দিন কাটে ইমনের। উজান ভাই, আসবো? আয়। ল্যাপটপের পর্দায় চোখ রেখে কাজ করতে করতে ভেতরে ডাকলো উজান। ঈশিতা কফির কাপটা তার পাশে রেখে বসে পড়ল। কি নিয়ে এত ব্যস্ত তুমি? বাবার ব্যবসাটা গুছিয়ে দিচ্ছি, তাই একটু ব্যস্ত। কি? বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো ঈশিতা। তার ডাকে উজান মুখ তুলে চেয়ে রইল। ভ্রু খানিক উঁচু করে বলল, এত অবাক হওয়ার কি আছে? কি তবে স্থায়ীভাবে দেশে থাকার চিন্তা করছো নাকি? থেকে গেলে তোদের অসুবিধা হবে নাকি? মজা করো না উজান ভাই, সত্যি করে বলো না। হ্যাঁ, ব্যবসাটা আবার দাঁড় করালে থাকতেও তো হবেই। তুমি সত্যি বলছো? আমরা সবাই আবার একসাথে থাকবো? বলতে বলতে ঈশিতার চোখ দুটো টলমল করে উঠল আনন্দে। উজান তার দিকে তাকিয়ে মৃদু এক ছোট্ট হাসি দিল। হ্যাঁ। আর সেই উত্তর শুনে আনন্দে নিজেকে সামলাতে পারল না ঈশিতা। হঠাৎ লাফিয়ে উঠে উজানের হাত দুটো শক্ত করে ধরে ফেলল। তোমাকে বলে বোঝাতে পারবো না উজান ভাই, আমি কতটা খুশি হয়েছি। বড় মা তো খুশিতে পাগল হয়ে যাবে নিশ্চয়। আমরা সবাই আবার একসাথে থাকবো। কি শান্তি লাগছে ভাবতেই। উজান থেমে গেল। সবাই, কিন্তু দৃষ্টি কি থাকবে? আর থাকলেও দৃষ্টি তো আর তাদের কেউ না। দৃষ্টি তো অন্য কারো স্ত্রী, অন্য কারো সম্পদ। এই ভাবনাটুকুই বুকের ভেতর হালকা এক ব্যথার ঢেউ তুলে দিল। এই সময় ঈশিতার ঝাঁকি খেয়ে বাস্তবতায় ফিরল উজান। চলো না উজান ভাই, এই খুশিতে আজ সবাই মিলে শপিংয়ে যাই। না রে, এখন একটু ব্যস্ত আছি, পরে কখনো যাওয়া যাবে। চলো না প্লিজ প্লিজ প্লিজ। বাচ্চাদের মতো নাছোড় আবদার করে উঠল ঈশিতা। উজান দীর্ঘশ্বাস ফেলে তাকালো তার দিকে। ঠিক আছে, যেতে পারি, তবে বেশি সময় থাকা যাবে না। কথাটা শেষ হবার আগেই উচ্ছ্বাস সামলাতে না পেরে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে উজানকে জড়িয়ে ধরল ঈশিতা। অপ্রস্তুত হয়ে গেল উজান। আচমকা মেলি উষ্ণতা ঘিরে ধরতেই দম বন্ধ হয়ে এলো তার। নিজের হাত দুটো অচেতন প্রতিক্রিয়ায় শক্ত করে মুঠো করে ফেলল। চোখ বন্ধ করে টেনে নিল এক গাঢ় শ্বাস। নিজেকে আটকাতে চাইল। মুহূর্ত পর ঈশিতা সরে এলো, কিন্তু যাবার আগে 2 হাত দিয়ে উজানের গাল টেনে নিয়ে মিষ্টি স্বরে বলে গেল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর খুশিতে লাফাতে লাফাতে ঘর থেকে বেরিয়ে গেল সে। তার প্রস্থান মুখের দিকে স্থির তাকিয়ে বসে রইল উজান। মুহূর্তেই ভেতরে কি যে ঘটে গেল কিছুই বুঝলো না। কিছুক্ষণ পর নিজেই মৃদু হেসে মাথা নাড়ালো এবং আবার চোখ নামিয়ে দিল নিজের কাজে। সময় গড়িয়ে দুপুরের প্রান্তে। আকাশের গায়ে অস্থির মেঘের আনাগোনা। প্রলয়ের মতো এক বৃষ্টি ঝড় দাঁত বের করে তাকিয়ে আছে। কলেজের ছুটি পড়েছে খানিক আগেই। দৃষ্টি তবে বের হলো দেরিতেই। লাইব্রেরির ধুলো মলিন পাতার সঙ্গে কাটিয়ে ফেলা কয়েকটা অতিরিক্ত খনি তাকে আটকে রেখেছিল। গেট পার হতেই থেমে গেল তার পা। হঠাৎ এক গোপন ইচ্ছের ইশারায় ঘুরে দাঁড়িয়ে বিপরীত পথের যাত্রী হয়ে গেল সে। গন্তব্য শহরের কোলাহল পেরিয়ে দূরে সেই নীরব শাপলা বিল।
শাপলা বিলটা তাদেরই সম্পদ। দাদার প্রেম মাখা হাতের ছোঁয়ায় গড়া, দাদির জন্য সাজানো এক জল রঙের বিস্তৃত। পরে সাইফ সেই সৌন্দর্যের শৃঙ্খলার নতুন বুনন টেনে দিয়েছিল। বিস্তৃত জলরাশির বুক চিরে নৌকা চলে ধীরে গম্ভীর ভঙ্গিতে। পাকা ঘাটের পাশে বৃত্তাকার বসার মঞ্চ করেছে সাইফ। বৃষ্টি ভেজা দিনে এই বিল এক অপার্থিব রূপকথা। জল আর আকাশ মিলে সেখানে একাকার হয়ে যায়। মনের বিষণ্ণতা দৃষ্টিকে বারবার টেনে আনে এই বিলের প্রান্তরে। সেই কারণেই সাইফ এই স্থানটিকে আরও যত্নে সাজিয়ে তুলেছে। দৃষ্টির দুঃখ ভোলা একান্ত আশ্রয় বানাতেই সাইফের এর প্রচেষ্টা। ধীর পায়ে হেঁটে মাঠের ঘাস পেরিয়ে এসে দাঁড়ালো দৃষ্টি বিলের কিনারায়। গোল চাহনির বেঞ্চিতে গা ভরিয়ে বসলো, কাঁধের ব্যাগ নামিয়ে রাখলো পাশে। চোখ সোজা ছুঁড়ে দিল দূরের জলের দিকে। এক নিরবিচ্ছিন্ন ফাঁকা দিগন্ত। আকস্মাৎ আকাশ ফুঁড়ে গর্জে উঠল মেঘ। তাণ্ডবের ঢাকের শব্দ। চারিদিকে ধেয়ে এলো ঝড়ো হাওয়ার আক্রমণ। দৃষ্টির পরনের হিজাব উঠতে লাগলো অবাধ পাখার মতো। মুহূর্তেই আকাশ ঢেকে গেল ঘন মেঘে। দিনের আলো গিলে নিল কালো অন্ধকার। বাতাসে দুলে উঠল বিলের বুক ভরা শাপলার নরম ডাঁটা। তাদের দোলার ভঙ্গিতে জন্ম নিল এক অতল সুন্দর দৃশ্য। দৃষ্টি ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ালো ঘাটের কিনারায়। ঠিক সেই ক্ষণে আকাশ ছিঁড়ে ঝরে পড়ল বাড়িধারা। ঝপঝপ শব্দে চারিদিক ভিজিয়ে দিল অঝোর ধারার উচ্ছ্বাস। সেই অঝোর ধারা মুহূর্তেই দৃষ্টির শরীরও ভিজিয়ে দিল সম্পূর্ণ। ভিজে যাওয়া পোশাক বেয়ে নামতে লাগলো জল। হঠাৎই খিলখিলিয়ে হেসে উঠল দৃষ্টি। অনেক দিনের বন্ধ বাঁধ ভেঙে বেরিয়ে এলো সেই হাসি। অথচ সেই হাসির ভেতর দিয়ে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অদৃশ্য ফোঁটা। বৃষ্টি না অশ্রু? কে বলবে? হয়তো এও বৃষ্টি। হ্যাঁ, নিশ্চয়ই বৃষ্টির জল গাল বেয়ে নামছে। হৃদয়ের গভীর কিছু মুছে দিতে চাইছে। সবকিছু উপেক্ষা করে প্রাণ ভরে হাসলো দৃষ্টি, শব্দ করে, খোলা গলায় মুক্তির উল্লাসে। হাসতে হাসতে হঠাৎ ঘুরে তাকালো সে। কিছুটা দূরে মাঠের ভেতর চোখ পড়ল সাইফের। কখন এলো, কিভাবে এলো বুঝে উঠতে পারল না দৃষ্টি। ছোট ছোট কয়েকটি শিশু বৃষ্টির পানিতে গড়াগড়ি খাচ্ছে, মাটির কাদায় হেসে খেলে ভিজছে। তাদের মাঝেই সাইফ হাড় ভাঙা দায়িত্বের ভার নামিয়ে ফেলে এক শিশুর মতো মনের উচ্ছ্বাসে নিজেকে বিলিয়ে দিচ্ছে অঝোর বৃষ্টিতে। দৃষ্টি স্থির হয়ে গেল সেই দৃশ্যের দিকে। অপলক চোখে তাকিয়ে রইল। কি আশ্চর্য, নিষ্পাপ দেখাচ্ছে মানুষটাকে। এক অচেনা উল্লাস, এক অনাবিল উচ্ছ্বাস ছড়িয়ে আছে তার ভেতরে। কতটা মায়া জমে আছে তার অন্তর্গত প্রাচীরে। সে কি নিজেই জানে এই মায়া, এই শিশুসুলভ উচ্ছ্বাস যে কারো বুকের গভীরে অদৃশ্য আশ্রে দাগ কেটে যায়? সে কি তার সামান্যতম আভাস পায়? কেউ যে চুপিসারে দগ্ধ হয়, কেউ যে অজান্তেই গলে পড়ে ভেতর থেকে। তার কি কোনো ধারণা আছে? না, সে বোঝে না, বোঝার কথাও না। সাইফের উচ্ছ্বাসে ভিজে আরও প্রশস্ত হলো দৃষ্টির মুখের হাসি। চাহনি আটকে রইল ওখানে দীর্ঘ সময় ধরে। মুহূর্তটাকে গিলে নিতে চাইল নিজের নিঃশ্বাসে। এরপর দৃষ্টি আবার মুখ ফেরালো বিলের দিকে। অঝোর ধারা তাকে ভিজিয়ে দিয়েছে পুরোপুরি। গায়ের পোশাক জল টেনে নিয়ে একেবারে শরীরের সাথে লেপ্টে গেছে। ঠান্ডা জলের ফোঁটাগুলো ধুয়ে মুছে দিচ্ছে তার ভেতরে জমে থাকা সব ক্লান্তি, সব অবসাদ। বেশ কিছুক্ষণ পর হঠাৎই সেই স্রোতের মাঝখানে অচেনা এক শীতল স্পর্শে কেঁপে উঠল দৃষ্টি। পেছন থেকে দুটি আলতো হাত জড়িয়ে ধরল তাকে। প্রথম মুহূর্তে বুকের ভেতর শীতল ভয় নেমে এলো, কিন্তু পরক্ষণেই নিস্তব্ধ হয়ে গেল দৃষ্টি। এ স্পর্শ তার অচেনা নয়, এ ছোঁয়া, এই উষ্ণতার পরিচয় সে অস্থি মজ্জা দিয়ে জানে। সাইফের হাতের ভেতরেই সে বন্দি এখন। এত ভেজলে সর্দি কাশি ধরে যাবে আপনার। আমাকে নিয়ে এত ভাবার দরকার নেই, নিজের জন্য ভাবুন, কাজে দেবে। বৃষ্টির গর্জনে দৃষ্টির কণ্ঠস্বর ভেসে এলো খুবই নরম হয়ে। তা শুনে সাইফ মৃদু হেসে উঠল। থুতনিটা আরো গভীরভাবে গুজে দিল দৃষ্টির ভেজা কাঁধে। সমস্ত পৃথিবীর আশ্রয় এই এক টুকরো অবলম্বনই। আমি আর আপনি আলাদা কবে থেকে হলাম দৃষ্টি? আমার তো মনে হয় না। আমি তো নিজের জন্যই ভাবছি, কারণ আপনার সঙ্গে যা ঘটে তার সমস্ত ব্যথার সুখ তো আমাকে ছুঁয়ে যায়।
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাইফের হাত আলগোছে সরিয়ে দিল দৃষ্টি। কিছু না বলে গিয়ে বসলো ঘাটের পিচ্ছিল সিঁড়িতে। সাইফও কোনো শব্দ করল না, ধীর পায়ে সিঁড়ি দিয়ে এক ধাপ করে নেমে পড়ল নিচের দিকে। দৃষ্টিকে পাশ কাটিয়ে সোজা ঝাঁপ দিল বিলে। জলের গা ফুঁড়ে উঠল এক শীতল ছিটকানি। হকচকে উঠে দাঁড়ালো দৃষ্টি। ততক্ষণে সাইফ সাঁতরে গিয়ে জড়ো করলো বাহারি শাপলার গুচ্ছ, আর বিলের বুক থেকে ছিঁড়ে আনলো সবচেয়ে বড় রঙে দীপ্ত এক পদ্ম ফুল। ফিরে এসে সিঁড়ির ধারে রাখলো সব শাপলা দৃষ্টির পাশে। হাঁটু মুড়ে তার চোখের সমান্তরালে এসে এগিয়ে দিল পদ্ম ফুলটা। নিচের দিকে একটু তাকান বউ, অন্তত নিজেকে ভালোবাসুন। আমাকে ভালো না বাসলেও চলবে, আমি সে অভাবে শুয়ে নিতে পারবো। দৃষ্টি একবার গভীরভাবে তাকালো ফুলটার দিকে, তারপর চোখ ফেরালো সাইফের দিকে। ফুলটা অস্বীকার করার মতো নয়, সৌন্দর্যে ভীষণ নিখুঁত, তবুও সে হাত বাড়ালো না। সাইফ হালকা হেসে বলল, হিংসা করে নিচ্ছেন না তো? মনে মনে ভাবছেন ফুলটা সুন্দর, কিন্তু বিশ্বাস করুন এই ফুলের সৌন্দর্য আপনার কাছে কিছুই না। দেখুন না, ফুলটা কাছে আপনাকে ছুঁতে চাচ্ছে। নিন নিন একে। বাধ্য হয়ে চট করে ফুলটা তুলে নিল দৃষ্টি। না নিলে সাইফ যে আরো কত কি বলে বসবে কে জানে। তার এই ভঙ্গি দেখে মিটিমিটি হেসে দৃষ্টির পাশে এসে বসলো সাইফ। শাপলার ডাঁটাগুলো একে একে জোড়া দিতে লাগলো সাইফ খুব মনোযোগে। দৃষ্টি কিছুই বলল না, কেবল দুগাল জোড়া দিয়ে বসে চুপচাপ দেখলো তার কাজ। অনেকক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে একটা চুলের মালা বুনে ফেললো সাইফ। আঙ্গুলের নিপুণতায় গাঁথা সেই বুনন দেখে বিস্ময়ে চেপে রাখতে পারল না দৃষ্টি। শেষ ফুলটা গেঁথে গোল করে মালাটা বেঁধে নিল সে। তারপর কোমল যত্নে সেটি দৃষ্টির হেজাবের উপর দিয়ে মাথায় বসিয়ে দিল, ঠিক যেন কোনো মুকুট। নিকাবের ওপর ভেজা গালে হাত রেখে কপালে নত হয়ে রাখলো এক অতি শান্ত চুম্বন। পুরো শাপলা বিলের রানী হয়ে গেছেন আপনি। বলেই হেসে উঠল সাইফ। সেই হাসি দৃষ্টির অন্তরে অদৃশ্য এক তীর ছুঁড়ে বসলো। অপলক তাকিয়ে রইল দৃষ্টি। কি অদ্ভুত স্নিগ্ধ হাসি। দৃষ্টি অজান্তে এক হাত তুলল, স্পর্শ করতে চাইল সাইফের গাল, কিন্তু মুহূর্তেই থেমে গিয়ে মুঠো করে নিল হাতটা। আপনি অতিরিক্ত করছেন ইস্তিয়াত ভাই। সাইফের চোখে খেলা করলো দুষ্টু মায়ার রেখা। রানীর জন্য আমি সর্বদা হাজির, শুধু হুকুমটা করুন। দৃষ্টি নিঃশ্বাস গিলে ফেললো, তারপর নীরব স্বরে বলল, ডিভোর্সের ব্যাপারটা কেন সমাধান করছেন না? আর কতকাল এভাবে ঝুলিয়ে রাখবেন? 5টা বছর তো পেরিয়ে গেল। সাইফের উত্তর অঞ্চল পাথর। 5 বছর নয়, 5 বছর গেলেও আমি আপনাকে ডিভোর্স দেব না। সাবলীল দৃঢ় কোমল সুরে উচ্চারিত হলো কথাগুলো। এইভাবে হয় না ইস্তিয়াত ভাই। আপনার সামনে একটা সম্ভাবনাময় জীবন পড়ে আছে, কেন সেটাকে এমন করে নষ্ট করছেন? আমাকে ডিভোর্স দিন, আপনি নতুন করে বিয়ে করুন, সুন্দর একটা সংসার করে তুলুন। সংসার আমি কেবল আপনাকে নিয়ে করব ম্যাডাম, নাহলে আমার সংসার করার কোনো ইচ্ছে নেই। সেটা কোনো দিনই সম্ভব না। বলেই মুখ ফিরিয়ে নিল দৃষ্টি, চোখ আটকে রাখলো সামনে দৃষ্টি ভেজা বিলের দিকে। সাইফ অনেকক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে উঠে গেল উপরে। বেঞ্চিতে রাখা কালো চাদরটা তুলে নিয়ে আবার সিঁড়ি বেয়ে নামলো। দৃষ্টির কাছে বসে আলতো করে চাদরটা মেলে দিল তার গায়ে, ভিজে চুপসে যাওয়া বোরখার ওপর দিয়ে ঢেকে দিল। আর ভিজতে হবে না, চলুন, শরীর খারাপ হয়ে যাবে। সাইফের কথায় দৃষ্টি কোনো সাড়া দিল না। একপাশে তাকিয়ে সিঁড়ির ধাপে বসেই হাত নামালো বিলে। হঠাৎই না! এক তীব্র চিৎকার ছিঁড়ে এলো দৃষ্টির গলা থেকে। মুহূর্তের মধ্যেই সে লাফিয়ে উঠে গিয়ে আঁকড়ে ধরল সাইফের বুক। বিস্ময়ে জমে গেল সাইফ। চোখ নামাতেই দেখলো সিঁড়ির নিচ দিয়ে ভেসে আসছে এক মানুষের নিথর হাত। এক মুহূর্ত দেরি না করে দৃষ্টিকে শক্ত করে ধরে টেনে তুলল উপরে। দৃষ্টির শরীর কাঁপছে, দাঁতে দাঁত বাজছে শীত আর আতঙ্কে। সাইফ ফোন লাগালো ইমনকে। কিছুক্ষণের মধ্যেই ইমন সহ কয়েকজন ছেলে পুলে দৌড়ে এলো সেখানে। সাইফের নির্দেশে লাশটা তুলে আনা হলো। আর এই সমস্ত বিশৃঙ্খলার মাঝেই সাইফ কোথাও গেল না। দৃষ্টির 2 হাত তার জামার সাথে আঁকড়ে ধরা, আর সে নিজের 2 হাতে জড়িয়ে রেখেছে তাকে। কিছু
কিছুক্ষণ পর পানির গা থেকে টেনে তোলা হলো নিথর দেহটা। একটা মেয়ের লাশ, সারা শরীর জলে ফুলে গেছে, ফ্যাকাশে হয়ে উঠেছে চামড়া, গায়ে গায়ে জমে আছে অগণিত ক্ষতের চিহ্ন। তীরে তুলে রাখা হলো দেহটা। দৃষ্টি ধীরে ধীরে মুখ তুলে তাকালো। এক পলক দেখেই বুকের ভেতর থেকে ফেটে এলো স্তব্ধ স্বর, মাই আপু। শব্দটা উচ্চারণ করেই শরীর ঢলে পড়ল। সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে গেল তার কাছে। সাইফ তৎক্ষণাৎ ইমনকে ডেকে বলল, পুলিশে খবর দাও। বাকিটুকু ইমনের হাতে সোপর্দ করে দৃষ্টিকে কোলে তুলে নিল সাইফ। ভেজা শরীরটাকে বুকে চেপে চলে গেল সেখান থেকে। ধীরে ধীরে চেতনার পর্দা খুলছে দৃষ্টির, আর কারো আঙ্গুলের নরম ছোঁয়ায় তার হাতের তালুতে মালিশ চলছে। ঠান্ডা বাতাস লাগছে খোলা মুখে, মানে নিকাব নেই, চেহারাটা উন্মুক্ত। আলতো করে পিটপিট করে চোখ খুলল দৃষ্টি। দৃষ্টি স্থির হতেই একটা মুখ ভেসে উঠল তার চোখের সামনে, চেনা অথচ এই মুহূর্তে অচেনার মতো লাগছে। চোখের ঝাপসা ধীরে ধীরে কাটলো। গোলগাল মায়ায় ভেজা এক মুখ বিস্ময় চোখে তাকিয়ে আছে তার দিকে। দৃষ্টি হাত বাড়িয়ে দিল, তার আঙ্গুলের স্পর্শ গিয়ে লাগলো সেই গালে। নীলিমা মুহূর্তেই দৃষ্টির হাত নিজের হাতে চেপে ধরল। চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। ফিসফিসে গলায় শুধু এক টুকরো শব্দ, আপু। দৃষ্টির চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা উষ্ণ অশ্রুবিন্দু। ধীরে ধীরে সোজা হয়ে বসলো সে। শরীরে নেই বোরখা, ভেজা শাড়ির উপর সাইফের চাদরটা আলতো করে জড়িয়ে রাখা। দৃষ্টি বসতে আচমকা নীলিমা ঝাঁপিয়ে পড়ল তার বুকে। বুক ফাটিয়ে কান্না হু হু করে ডুকরে উঠল সে। দৃষ্টির হাত দুটো জড়িয়ে ধরল তাকে। বছরের পর বছর জমে থাকা অভিমান ভিজে গেল এক আলিঙ্গনে। এত পাষাণ কবে হয়ে গেলি তুই আপু? একবারও কি আমার কথা মনে পড়লো না তোর? কতবার কতভাবে তোকে দেখার চেষ্টা করেছি তুই জানিস? দৃষ্টি নিশ্চুপ, শুধু শুনে যাচ্ছে নীলিমার কান্না ভেজা অভিযোগ। সবাই কেন জানি আমাকে ছেড়েই চলে যায়। কিসের এত রাগ সবার আমার উপর? মা তো অনেক আগেই চলে গিয়েছে, ছোট মাও চলে গেল, আর তুইও চলে গেলি। সবাই মিলে আমাকে একা ফেলে দেয়। কথা শেষ হওয়ার আগেই গলা বুঝিয়ে এলো। আবারও হাউমাউ করে কেঁদে উঠল নীলিমা। দৃষ্টি ধীরে ধীরে হাত বাড়িয়ে তার পিঠে সান্ত্বনার স্পর্শ রাখলো। ওপাশে নিশ্চুপ বসে আছে সাইফ। এই দুই বোনের মাঝখানে কিছু না বলাটাই যে শ্রেয়। সে বুঝে নিয়েছে। কিছুক্ষণ পর হেঁপিয়ে ওঠা শ্বাস সামলে নীলিমা নিজেকে সরিয়ে নিল দৃষ্টির বুক থেকে। তুই পুরো ভিজে আছিস আপু, আগে এগুলো চেঞ্জ করে নে, না হলে ঠান্ডা লেগে যাবে। নীলিমার কথায় একবার নিজের দিকে তাকালো দৃষ্টি। বোরকাটা নীলিমা খুলে দিয়েছে সেটা বুঝলো, তবে কাপড় পাল্টানো হয়নি। হয়তো ভয়, যদি দৃষ্টি রেগে যায়। আমাকে যেতে হবে নীলিমা, আমার বোরখাটা দে। এর আগে কঠিনভাবে কেটে গেল অন্য এক কণ্ঠস্বর। কোথাও যাবেন না আপনি, এখানে থাকবেন। নীরবতার বুক চিরে ওঠা সেই স্বর সাইফের। দৃষ্টি ধীরে ঘুরে তাকালো তার দিকে। সাইফ সোজা হয়ে দাঁড়িয়ে গেল, চোখে দৃঢ়তা গভীর গলায় বলল, নিজের বাড়ি ফেলে আরেকজনের বাড়িতে থাকা ভালো দেখায় না। এখানে থাকবেন আপনি, আপনার নিজের বাড়িতে। আমি এখানে থাকবো না। দাঁত চেপে গলা শক্ত করে উচ্চারণ করলো দৃষ্টি। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো সে। তাদের দুজনের মধ্যে জমে ওঠা উত্তাপ বুঝে নিল নীলিমা। কিছু না বলে চুপচাপ সরে গেল ঘর থেকে। রুমটা নীরব হয়ে গেল। নীলিমার পায়ের শব্দ মিলিয়ে যেতেই সাইফ ধীরে ধীরে চোখ তুলল দৃষ্টির দিকে। আপনি এখানে থাকবেন বউ। কথাগুলো শান্ত গলায় উচ্চারিত হলো। সাইফের চোখে রক্তিম ক্ষোভের দপদপে স্ফুলিঙ্গ। আমাকে জোর করবেন না ইস্তিয়াত ভাই, আমি বলেছি আমি এখানে থাকবো না। আমার অনুমতি ছাড়া আমাকে এখানে কেন এনেছেন? এটা আপনার নিজের বাড়ি, আপনি এখানেই থাকবেন। অসম্ভব। যে বাড়ি থেকে আমার মা বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে হয়েছিল, সেই বাড়িতে আমি কিছুতেই থাকবো না। শোনো সামনে থেকে। কথাটা ছুড়ে দিয়ে দৃষ্টি পা বাড়ালো দরজার দিকে। সাথে সাথে সাইফ ঝটকা দিয়ে ধরে ফেললো তার হাত। পাগলামি করবেন না, আপনাকে আমি আর যেতে দিচ্ছি না, এখানে থাকবেন। এই বাড়ি যেমন আপনার নিচে, তেমনি আপনার স্বামীরও। আর স্বামীর বাড়ি তো নারীর আসল ঠিকানা। সাইফের ঠান্ডা অথচ দৃঢ় স্বর শোনার পর দৃষ্টি হঠাৎ খিলখিল করে হেসে উঠল। এরপর আবার গভীরভাবে বলে উঠল, বিয়েটা আপনি আমাকে জোর করে করেছিলেন, ভুলে গেলেন? সেদিন আমি আপনাকে বিয়ে করতে চাইনি,
এই বাড়ির সাথে আমার সম্পর্ক শেষ হয়েছিল অনেক আগে। নতুন করে কেন সম্পর্কে আমি জড়াতে চাইনি, আপনি জোর করে জড়িয়েছেন। আমি আপনাকে ভালোবাসি আর আপনি আমাকে ভালোবাসেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনার। আমি এখানে থাকবো না। দাঁত চেপে গলা ভারী করে উচ্চারণ করলো দৃষ্টি। সাইফ তার হাত শক্ত করে টেনে নিল নিজের দিকে। হঠাৎ ভারসাম্য হারিয়ে দৃষ্টির সোজা গিয়ে পড়ল সাইফের বুকের উপর। দুজনের নিঃশ্বাস মিশে গেল একাকার হয়ে। দৃষ্টির চোখের গভীরে স্থির চোখ রেখে সাইফ শান্ত কঠোর স্বরে বলল, আপনি এখানেই থাকবেন, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। পারলে এখান থেকে বেরিয়ে দেখান, আমার অমানবিক পেশার রূপ আপনাকে দেখাতে বাধ্য করবেন না। বাক্যটি বাতাসে ছুরি হয়ে কেটে গেল। তারপর মুহূর্তের ভেতরে কঠিন মুখোশ সরিয়ে নিজের স্বভাবসুলভ কোমলতা ফিরিয়ে আনলো সাইফ। দৃষ্টির এলোমেলো ভিজে চুলগুলো আলতো করে কানের পেছনে গুজে দিল। দুহাতের উষ্ণ মুঠোয় দৃষ্টির ঠান্ডা গালগুলো তুলে নিয়ে ধরা স্বরে ফিসফিস করলো, দেখুন, মুখটা একেবারে বরফ হয়ে গেছে, তাড়াতাড়ি ভিজে জামাকাপড় পাল্টে নিন। আমি নীলিমাকে বলছি, আর আপনার ওইদিকে জিনিসপত্র সব গুছিয়ে রাখতে এসে তাকে বলেছি ইমনকে নিয়ে আসবে। বলেই নীলিমাকে ডাকতে ডাকতে ঘর ছেড়ে বেরিয়ে গেল সাইফ। দৃষ্টি ধপ করে বসে পড়ল মেঝেতে। রাগে ক্ষোভে তার বুক জ্বলছে পড়ছে। এই বাড়িতে সে কিছুতেই থাকতে পারবে না। এই দেয়ালগুলো, এই উঠোন, এই ঘর সবই পুরনো ক্ষতের শিখর। যেখানে তাকাবে সেখানেই উঠে আসবে সেই ভয়ঙ্কর স্মৃতি। তার মা বাবার সাথে করা অপমান, ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার দৃশ্য, সেদিন রাতে ঘটে যাওয়া নির্মম ভয়ঙ্কর ঘটনা, সব মনে পড়ে যাবে। বহু বছর পর যে কষ্টগুলো সেলাই করে রেখেছিল আজ আবার সেগুলো ছিঁড়ে রক্তাক্ত করে দিচ্ছে তাকে। শ্বাস নিতে কষ্ট হতে লাগলো দৃষ্টির। বুকের ভেতর হাহাকার জমে উঠছে। হঠাৎই মাহির কথা মনে পড়ল, সেই বিকৃত নিথর দেহের কথা। গা শিউরে উঠল। কেউ এত নিষ্ঠুর হতে পারে? কে করলো এটা? কে মারলো মাহিকে? ভাবতে ভাবতেই দৃষ্টি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। নিজের চুল মুঠো করে টেনে ধরল সে। দুহাত দিয়ে মাথা চেপে এদিক ওদিক তাকাচ্ছে। শ্বাস প্রশ্বাস অগোছালো হয়ে উঠছে। ঠিক তখনই দরজায় এসে দাঁড়ালো নীলিমা। হাতে প্রয়োজনীয় কাপড় চোপড়, মুখে অস্থিরতা। কি যেন টের পেয়ে দৌড়ে এগিয়ে এলো সে। আবু, কি হয়েছে? নীলিমার ডাক শুনেও কোনো সাড়া দিল না দৃষ্টি। শূন্য দৃষ্টিতে বসে রইল। কোনো শব্দ তার কানে পৌঁছাচ্ছে না। উত্তর না পেয়ে আতঙ্কিত হয়ে নীলিমা আবারও দৌড়ে সাইফকে ডেকে আনলো। সাইফ ঘরে ঢুকে হাতের ইশারায় তাকে বাইরে পাঠিয়ে দিল। নীলিমা বেরিয়ে যেতেই সাইফ ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল। ধীরে ধীরে এগিয়ে এলো দৃষ্টির দিকে। মুখের গাম্ভীর্যে মেশানো উদ্বেগে নরম স্বরে বলল, শান্ত হন আপনি, এমন করছেন কেন? কথা শেষ হওয়ার আগেই দৃষ্টি হঠাৎ সজোরে সাইফের কলার চেপে ধরল। চোখে জল, কণ্ঠে বিষাদে জর্জরিত গর্জন। মাহিয়াপুর সাথে কি হচ্ছে বলুন? কে করেছে এমন বলুন? আপনাকে সেসব নিয়ে ভাবতে হবে না। পুলিশ লাশ নিয়ে গেছে, তারাই খুঁজে বের করবে কারা করেছে। পারবে না তারা। আর যদি পারেও কোনো শাস্তি পাবে না। জানেন না আপনি? বলুন, জানেন না? ওরা কখনো ন্যায় বিচার দেয় না। জানেন না আপনি? মেয়েটার প্রাণটা কেমন করে নিয়ে নিল, কত কষ্ট সহ্য করেছ। ভেঙে পড়া কণ্ঠে বিলাপ করতে লাগলো দৃষ্টি। সাইফ এক টানে তাকে নিজের বুকে জড়িয়ে নিল। তার এলোমেলো চুলে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, শান্ত হন, যারা করেছে তার ঠিক শাস্তি পাবে। কিছুক্ষণ ধরে কাঁপতে কাঁপতে অবশেষে ধীরে ধীরে নিঃশ্বাস স্বাভাবিক হলো দৃষ্টির। চোখ মুছতে মুছতে সরে এলো সাইফের কাছ থেকে। সাইফ নিচে রাখা কাপড়টা হাতে তুলে নিয়ে হঠাৎ শরটাকে হালকা করে বলল, আপনি মনে হয় নিচে দেখে কাপড় পাল্টাবেন না। মনে হচ্ছে দায়িত্বটা আমার হাতে নিতে হবে। আসুন, আপনার কাপড়টা আমি পাল্টে দিই। দৃষ্টি চোখ পাকিয়ে তাকালো সাইফের দিকে। তার হাত থেকে কাপড়টা থাবা মেরে নিয়ে সোজা ঢুকে গেল ওয়াশরুমে। গোসল সেরে ভেজা শরীরে ক্লান্তি ধুয়ে নতুন কাপড়ে ফ্রেশ হয়ে ফিরে এলো দৃষ্টি। এখনও আজব মানুষটা হেলান দিয়ে বসে ফোনে কথা বলছে। দৃষ্টিকে দেখতে না দেখতেই কল কেটে রাখলো সাইফ। কোনো কথা না বলে উঠে এসে তার হাত ধরে টেনে দাঁড় করালো আয়নার সামনে। আলতো করে তোয়ালে টেনে নিয়ে তার ভেজা চুলে মুছতে লাগলো। আমি নিজেই করতে পারবো, শুনুন। জানি। শান্তস্বরে উত্তর দিয়েই নিজের কাজে অটল রইল সাইফ। তোয়ালের অন্তুগুলো দৃষ্টির চুলে ঘষে ঘষে জল মুছে দিচ্ছে।
দৃষ্টি নীরবে দাঁড়িয়ে রইল। এই মানুষটা আশ্চর্য রকম তেরা, যেটা না করতে বলা হয় সেটাই করবে জেদ ধরে। তার উপর অদ্ভুত একরকম ভয়ও আছে, জোর করে না কিন্তু নিজের উপস্থিতি দিয়েই ভয় ধরিয়ে দেয়। ভালো হলে অন্তত ভালো, খারাপ হলে অসহনীয়। ছোটবেলা থেকে এভাবে দেখে এসেছে সাইফকে, তাই তো সবাই তার কথায় চলে। আমি কিন্তু সুযোগ পেলেই চলে যাব, আর একবার চলে গেলে কিছুতেই আমাকে আবার আনতে পারবেন না। শান্ত ভঙ্গিতে সতর্ক করলো দৃষ্টি। সাইফের ঠোঁটে হালকা এক চিলতে হাসি ফুটল, তবু কোনো জবাব এলো না। সে অনায়াস ভঙ্গিতে নিজের কাজে ডুবে আছে। আপনি শুনছেন কি বলছি আমি? দৃষ্টির বিরক্ত স্বর ভেসে উঠল ঘরে। সেই মুহূর্তেই সাইফ মৃদু গলায় বলল, রাতের বেলা আমার সাথেই ঘুমাতে হবে, এমনকি বলছে বাসর ঘর সাজানোর ব্যবস্থা করুক। কি বলেন? কথাটা শোনার সঙ্গে সঙ্গে দৃষ্টি ঝট করে ঘুরে তাকালো সাইফের দিকে। এই সময় এই পরিস্থিতিতে এই অনাহুত সাহসী কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। আপনার সাথে ঘুমাবো মানে? পাগল হয়ে গেছেন নাকি? আমি একাই ঘুমাবো। জামাই রেখে কোনো বউ একা ঘুমায়? আর তারপর যদি রাতের বেলা পালিয়ে যান, তখন আমার অবস্থা কি হবে? না না, আমি কোনো রিস্ক নিচ্ছি না। আমি কোনো চোর নেই যে রাতের বেলায় পালিয়ে যাব। আমি আডাল্ট একটা মেয়ে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। বেশ পাকনা হচ্ছেন মনে হচ্ছে। তাহলে একটা বাচ্চা নিয়ে ফেলে, কি বলেন? অভিজ্ঞদের মতো গভীরভাবে মাথা নেড়ে কথাটা বলে উঠল সাইফ। দৃষ্টি ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো, চোখে মুখে আগুন। খুন করে ফেলতে ইচ্ছা করছে আপনাকে, বের হন এখান থেকে। বৃষ্টির চিৎকারে রুমের দেয়াল কেঁপে উঠল। সাইফ নির্বিকার স্বরে উত্তর দিল, আমি তো খুন হয়েই আছে। আপনার প্রেমে হাবুডুবু খেয়ে বাচ্চা মারার পার্থক্যটা ভুলে গেছে। দৃষ্টি হাতে থাকা চিরুনি আঁকড়ে ধরে রক্তচক্ষু নিক্ষেপ করলো সাইফের দিকে। বের হবেন নাকি এই চিরুনি দিয়ে আপনার কপাল ফাটিয়ে দিব। সাইফ ঠোঁটে ক্ষীণ এক হাসি টেনে নিল। যাচ্ছে, তবে এই বাড়ি থেকে চলে যাওয়ার চিন্তাটা এবার বাদ দিন। কথা ফুরিয়ে দৃষ্টি অবধি তাকিয়ে এক চোখ টিপে রুম ছেড়ে বেরিয়ে গেল সে। দৃষ্টি গভীর এক দীর্ঘশ্বাস ফেলে আয়নার দিকে চেয়ে রইল। মুখে চোখে ঠোঁটে এক অদৃশ্য ক্লান্তি। এ আবার কোন বেড়াচালে জড়িয়ে পড়ল সে? সাইফের অবিচাল অদ্ভুত আচরণ, এটা কি ভালোবাসার বন্দিদশা নাকি আরেক অচিন ফাঁদ? দৃষ্টির ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছে ঈশিতা। হাত চলে যাচ্ছে জিনিসের উপর, কিন্তু মনটা গহীন জলে ডুবে আছে। এক অদ্ভুত অস্বস্তি তাকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। ভাবতেই পারছে না দৃষ্টি হুট করে সেই বাড়িতে ফিরে যাবে, যে বাড়ি থেকে এত কষ্টে দূরে সরে গিয়েছিল সে। সব কিছু তো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল। উজান এসেছে, ঘরে আবারও প্রাণ ফিরে পেয়েছে। সবাই একসাথে এমন এক চেনা ছন্দের মাঝে হঠাৎ এই সিদ্ধান্ত শীতল ছুরির মতো বিঁধে গেল ঈশিতার মনে। তবু অদ্ভুতভাবে অন্য এক কোণে সাইফ আর দৃষ্টি একসাথে থাকবে ভেবে হালকা খুশির ঢেউ খেলে যায় তার ভেতরে। মনের গভীরে লুকিয়ে থাকা সেই সহজ সরল ইচ্ছে, এই দুজন যেন একে অপরকে বুঝতে পারে, কাছে আসে, সুখী হয়। অরুণা কিন্তু কিছুই বলেনি। তার ঠোঁটের কোণে এক অচেনা প্রশান্তির রেখা খেলা করছে। ভেতরে ভেতরে সে খুশি, নীরব প্রার্থনায় ডুবে গেছে। সাইফের কাছাকাছি থাকলেই হয়তো সময়ের সেতু পেরিয়ে দৃষ্টি আবারও জীবনের কাছে ফিরবে। তার সমস্ত সত্তা দিয়ে অরুণা চায় দৃষ্টি যেন অবশেষে সুখের ঠিকানায় পৌঁছায়। ভাই, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, তবে মেয়েটাকে খুব খারাপভাবে মেরেছে। বাকিটার রিপোর্ট এলে বোঝা যাবে। মকমলের নরম শীতল সোফায় দুহাত দীর্ঘ প্রসারিত করে হেলান দিয়ে আছে সাইফ। মাথাটা পেছনের দিকে সামান্য কাত হয়ে সিলিংয়ের ফাঁকা সাদা দিকে অনন্ত চাহনিতে গেঁথে আছে তার চোখ। সিলিং নয়, অন্য এক অদৃশ্য গহ্বরে তাকিয়ে আছে সে। এবং থেমে গেল, বুঝতে পারছে না সাইফের ভেতরে কি অস্থিরতা দানা বাঁধছে। ধীরে ধীরে সোজা হয়ে বসলো সাইফ। দুহাত ঢেউয়ের মতো পিছিয়ে নিয়ে গিয়ে এক ঝটকায় চুলগুলো ব্যাকব্রাশ করে নিল। মাথার ভেতরে জমে থাকা তীব্র ঝড়টাকে সরাতে চাইল। তারপর দুই কনুই ঠেকিয়ে রাখলো হাঁটুর উপর। মুঠো বন্ধ দুই হাতের উপর ভর দিল চোয়াল। শান্ত ঘরে হঠাৎ তার চাহনি পড়ল টেবিলের উপর সরানো ছবিগুলোর দিকে। মাহির বিকৃত দেহের নিষ্ঠুর চিত্রগুলো জ্বলন্ত শাপলার মতো ছিঁড়ে ছিঁড়ে ঢুকে যাচ্ছে সাইফের চোখের ভেতরে। আলো ছায়ার ভেতর তার চোয়াল শক্ত হয়ে উঠল, গলার শিরাগুলো তিরতির করে উঠল, মুখের হাড়ে জমে গেল এক স্থিরতা। তাদেরই কাজ, তাই তো?
নির্জন স্বরের গহ্বর থেকে ধীরে ধীরে ফুটে এলো সাইফের উচ্চারণ। কোনো ওঠানামা নেই, কোনো বিস্ময় নেই, শুধু বরফে জমাট স্থিরতা। এমন নীরব মাথা দুলিয়ে সায় দিল। দেখে তাই মনে হচ্ছে শাপলা বিলে ফেলে দিয়েছে, স্পষ্ট উদ্দেশ্য আপনাকে ফাঁসানো। পুলিশ হয়তো জিজ্ঞেস করার জন্য যে কোনো সময় চলে আসবে। সাইফ কোনো জবাব দিল না। মখমলের সোফার নরম ঢেউয়ে দেহটা ডুবে আছে বটে, কিন্তু তার চোখে বিদ্ধ হয়ে আছে টেবিলে ছড়ানো মৃত ছবিগুলো। চোখ নামিয়ে আবার ইমন বলল, কিন্তু একটা কথা ভাই, এই মেয়েটাই কেন? কিসের জন্য এই মেয়েটাকে টার্গেট করা হলো? কোথায় গাঁথা হলো এই সূত্র? সাইফের আঙ্গুল ধীরে ধীরে একটা ছবির উপর স্থির হলো। তার কণ্ঠে এবার শোনা গেল শুষ্ক, ক্ষত বিক্ষত সত্যের ভার। এই মেয়েটার সাথে দৃষ্টির সখ্যতা ছিল। বুকের গভীরে জমে থাকা কিছু অদৃশ্য আগুন শ্বাস ফেলে উঠল। মেয়েটা ওদের জন্য কাজ করতো না তো? এমনের কণ্ঠে সন্দেহ, অজানা চোরাগলির হদিস। সাইফ একটু থেমে কাঁধ সজোরে টান দিল। গলার নিচে জমে থাকা ঝাঁঝালো উত্তাপটা ঠান্ডা করতে চাইল। হতে পারে, আবার নাও হতে পারে। চোখ ছবির মধ্যে দিয়ে ফুলে যাচ্ছে সাইফের। তারা দৃষ্টিকে আবার মানসিকভাবে ভেঙে দিতে চেয়েছে, এটা নিশ্চিত। আর মেয়েটার মৃত্যু সেটা ঘটিয়েছে নিখুঁতভাবে। এবং তাড়াতাড়ি সায় দিল। ভাই ভাবিকে এখন একা রাখা একদমই ঠিক হবে না। ওনার মানসিক অবস্থাও খুব ভঙ্গুর, আর একা থাকলে বিপদও হতে পারে। পার্মানেন্ট এই বাড়িতে নজর রাখতে হবে। একটু অসতর্ক হলেই অঘটন ঘটে যাবে। সাইফ এবার একরকম আদেশের সুরে বলল, বাড়ির বাইরে কিছু ছেলে বাড়িয়ে দে, আর কেউ যাতে বাড়ির ভেতর আসতে না পারে। চেনা অচেনা, আত্মীয় অনাত্মীয় কেউ না। এবং মাথা নেড়ে সম্মতি জানালো। ঠিক আছে ভাই, আমি দেখে নিচ্ছি। আজ থেকেই বাড়ির সামনে রাত দিন পাহারায় থাকবে আমার মানুষ। সাইফ আবারও ফিরে তাকালো ছবির দিকে। মাহির মুখের নিস্পৃহতা ব্যথার চেয়ে বেশি ভয়াবহ হয়ে উঠেছে। ভাইয়া, ভাইয়া কই তুই? ইমন আর সাইফের গভীর কথার ভেতর হঠাৎ হাঁপাতে হাঁপাতে ঢুকে পড়ল নীলিমা। নিঃশ্বাস ফেলারও ফুরসত নেই তার। ইমন তড়িঘড়ি করে টেবিলে ছড়িয়ে রাখা ফাইল আর ছবিগুলো গুটিয়ে লুকিয়ে ফেলল। সাইফ মুহূর্তে উঠে দাঁড়ালো। কি হয়েছে? নীলিমা শব্দ খুঁজে পাচ্ছে না, কেবল বলল, ভাইয়া, আপু। সাইফের কপালের ভাঁজ মুহূর্তে আরো গভীর হলো। তীব্র উৎকণ্ঠায় গলা ভারী হয়ে এলো তার। কি হয়েছে? দৃষ্টি কোথায়? কাঁপা কাঁপা স্বরে নীলিমা বলল, আপুকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। রুম, বারান্দা, ছাদ, উঠোন সব জায়গায় দেখে এলাম, আপু নেই।